আজকে একদম অ্যাটেন্ডেন্স খুব কম দেখছি। কি ব্যাপার? সবাই রোববারে ভাই আর ঘুমাচ্ছে। ব্যাপারটা কি হয়, রেমেডি কি? আমরা যাই পাথর পড়ি, আমরা যাই এটা করছি ওটা করছি, দান করছি, হোম যজ্ঞ করছি, গুরু বচন শুনছি, গুরু মন্ত্র জপ করছি। তো দিজ আর অল রেমেডিস। রেমেডিস মানে প্রতিকার। আর প্রতিকার কথাটার ভেতরেও কিন্তু আসল কথাটা লুকিয়ে রয়েছে। প্রতিকার কার প্রতি আপনি করছেন, তাই না? কার প্রতি? আপনি আপনার প্রতি। বাইরে একটা, ধরুন প্রচন্ড গরম, নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছে, এত গরম, আপনি যখন এসিটা চালিয়ে বসছেন, এটাও একটা রেমেডি। এইবার মনে করুন আমরা সবাই স্টুডেন্টরা মিলে ঠিক করলাম একটা আউটিং এ যাব। তো শীতকালে ঠিক হলো দার্জিলিং থেকেও আমরা একটু ওপর দিকে যাব কোথাও। গিয়ে দেখা যাচ্ছে ঠান্ডাতে ঠপঠপ করে কাঁপছি সবাই। তো আমি অ্যাজ এ গ্রুপ লিডার বললাম সবাই জ্যাকেট পরে নাও। আমরা সবাই জ্যাকেট পরে নিলাম। ঠান্ডা আমাদের কন্ট্রোল হয়ে গেল। এবার বোঝার ব্যাপার আছে, ওই জ্যাকেটটা পরে যদি সমতলে নেমে আসি, যে জ্যাকেটটা -40 ডিগ্রিতে আমাকে গরম রাখতে পারে, শিলিগুড়ি নেমে আসি, কলকাতা চলে আসি, এবং ওই জ্যাকেটটা যেহেতু আমাকে দার্জিলিং এ খুব আরাম দিয়েছিল, ওই জ্যাকেটটা আমি আর খুললাম না, তাহলে ওই জ্যাকেটটাই আমাকে কিন্তু গরমকালে মৃত্যুর কারণ হতে পারে, তাই নয় কি? তো রেমেডি কখন ধরবো কখন ছাড়বো, এটা খুব ইম্পর্টেন্ট। আর ইম্পর্টেন্ট হচ্ছে প্রতিকার। প্রতিকার ইন দা সেন্স কি, বাইরের যে ফ্রিকোয়েন্সিটা আছে সেই ফ্রিকোয়েন্সির সঙ্গে আমি নিজেকে মেলাবো। আমি সবাইকে একটা কথা বলছি, যদি অসুবিধা না থাকে প্লিজ ভিডিওগুলোকে অন করো। আমার মানে কয়েকজনের খুব জেনুইন অসুবিধা আমি জানি, কিন্তু বাকিরা যদি অসুবিধা না থাকে ভিডিও অন করো। আমি যদি দেখতে না পাই আমার একটু অসুবিধা হয়। এনিওয়ে, তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। ব্যাপারটা কি হয়, খুব ঠান্ডা মাথায় বুঝতে গেলে আমাদের না বিভিন্ন কন্ডিশন আমরা তৈরি করি নিজেদের মধ্যে। আমরাই আমাদের লিমিটেশন তৈরি করি। আমরাই আমরাই আমাদের লিমিটেশন তৈরি করি। আমরা নিজেরাই যেভাবে বড় হয়েছি, আমাদের জিনগত ব্যাপার, ডিএনএ গত ব্যাপার, বংশগত ব্যাপার, যেভাবে মানুষ হয়েছি, যেখানে স্কুলিং করেছি, যে বন্ধু বান্ধবের সঙ্গে মিশেছি, যেসব কথা শুনে বড় হয়েছি, যেসব ধর্ম বিশ্বাস আমরা করেছি, ডিফারেন্ট টাইপ অফ থিং, যে জিনিসগুলো রয়েছে, যে পলিটিক্যাল বিলিফ আমাদের মধ্যে ঢুকেছে, যে দেশে আমরা বাস করি সেই দেশের যে মানে টেম্পো বা ইমোশন, এগুলো আমাদের মধ্যে কাজ করেছে। তো যে রাজ্যে আমরা থাকি, যে জেলায় আমরা থাকি, ঠিক আছে, এইগুলোর এক একটা টেম্পো, এই টেম্পো গুলো আমাদের বিবিধ রকম ভাবে কন্ডিশন তৈরি করেছে, বিভিন্ন ভাবে কন্ডিশন তৈরি করেছে। খুব প্র্যাকটিক্যালি দেখতে গেলে আমরা যারা হিন্দু জেনারেলি বিফ খাই না। তো আমরা সেরকম রেস্টুরেন্ট অ্যাভয়েড করি যেখানে বিফ মাটন চিকেন অ্যাভেলেবেল আছে। আমাদের কন্ডিশন বিফ ছোঁয়া লেগে যাবে, বিফে ছোঁয়া লেগে যাবে। সিমিলারলি মুসলিমরাও তাই, এই যেখানে পর্ক পাওয়া যায় বা যেখানে অন্যরকম মাংস পাওয়া যায়, হালাল নয়, সেখানে অ্যাভয়েড করে। এইগুলো কিন্তু কন্ডিশন, এইগুলো কন্ডিশন। নইলে কন্ডিশন ছাড়া যদি তুমি খাচ্ছ, তাহলে কলকাতাবাসী
পশ্চিমবঙ্গবাসী একটা সময় কুত্তার মাংসও খেয়েছে, নিশ্চয়ই তোমরা সবাই জানো। যখন স্ক্যাম হয়েছে কুত্তার মাংসও খেয়েছে। যখন না জেনে খেয়েছো তখন সেটা কন্ডিশন হয়নি, জেনে খেয়ার পরে তোমার ওয়াক ওয়াক ভাব এসছে। তো কন্ডিশন হচ্ছে একটা খাঁচা, যে খাঁচাটা অদৃশ্য, যে খাঁচাটা আমাদের বাইরে রয়েছে, এবং আমরা ভাবছি খুব মুক্ত, কিন্তু আসলে অদৃশ্য খাঁচার মধ্যে আমরা প্রত্যেকে বাস করছি। প্রপার মুক্তি হচ্ছে খাঁচা ভেঙে বেরিয়ে যাওয়া। এইটা তোমরা ওশোর যদি লেখা পড়ো এই ব্যাপারটাতে দারুণ উনি, আমি উনাকে স্পিরিচুয়াল গুরুর থেকেও বেশি যে জায়গাটা দেবো ফিলোসফার। ওশো বলছেন তুমি হিন্দুত্ব নিয়ে বোর হয়ে গেছো, তুমি দেখলে না খ্রিশ্চানিটির মধ্যে একটা ভীষণ ফ্রিডম আছে, তুমি খ্রিশ্চানিটিতে কনভার্ট করলে এবং ওটা সাময়িক, কিছুদিন তোমার মনে হলো আমি এখানে ফ্রিডম পেলাম, কিন্তু ওইখানে বানানো যে নিয়ম কানুন সেইগুলো, ওইগুলো কিছুদিনের মধ্যে তোমাকে ঘিরে ফেললো, তাহলে তুমি আবার খাঁচায় পড়ে গেলে। একজন বিবাহিত, সে দেখছে আমার সঙ্গে আমার স্ত্রীর খুব ভালো মেলবন্ধন হচ্ছে না, এর সঙ্গে থাকা যাচ্ছে না, তো ডাইভোর্স হয়ে গেল, কারণ সে মুক্তি চাইল। মুক্তি চেয়ে সে আবার দ্বিতীয় বিয়ে করলো এবং দেখছে সেম সমস্যা। বাইরের আমাদের প্রবলেমটা কোথায়, বাইরের যদি জিনিসকে আমরা ভাবি, বাইরের ফ্যাক্টর গুলোকে যদি আমরা ভাবি কি আমাদের জীবনে ওইগুলো ঠিক হয়ে গেলে আমি ঠিক হব, তাহলে এটা আমাদের ভুল ভাবনা, এটা আমাদের ভুল ভাবনা। এইটা যদি ভাবতে হয়, প্রপারলি ভাবতে হয়, তাহলে ভাবতে হবে আমি আমার ভেতর থেকে কি করে ঠিক হব, আমি আমার ভেতর থেকে কি করে ঠিক হব, এবং ভেতর থেকে ঠিক হলে তাহলে আমি বাইরের সঙ্গে সমান তালে ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করে চলতে পারবো। কম্প্রোমাইজের কথা বলছি না, কম্প্রোমাইজ করে মানুষ খুশি থাকতে পারে না। তুমি তোমার টার্মসে ভালো থাকলে তবেই তুমি খুশি থাকতে পারবে। নরম্যান ভিনসেন্ট পিল একজন খুব বড় কাউন্সিলর ছিলেন। তো নরম্যান ভিনসেন্ট পিলের কাছে একজন ভদ্রলোক এসে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, উনি এসে বলছেন কি আমার অবর্তমানে আমার এত বড় সাম্রাজ্যর কি হবে, ছেলে দুটো অমানুষ তৈরি হয়েছে, কোনো কিছুই দেখছে না, শুধু ভোগ বিলাসে রয়েছে, তো আমি যে খেটে খুটে এত কিছু করেছি, তো আমার অবর্তমানে তো আমি সব ধূলিসাৎ হয়ে যাবে। তো নরম্যান ভিনসেন্ট পিল ভদ্রলোককে নিয়ে একটা কবরখানায় গেছে, গিয়ে বলে দেখো এখানে, দেখো এখানে যারা সাহিত্য রয়েছে সবাই রতি মহারথী, কেউ কেউ তো তোমার তোমার থেকেও বড় রতি মহারথী, কেউ কেউ হয়তো তোমার থেকেও বড় রতি মহারথী, তারা আজকের দিনে সাহিত্য রয়েছে এবং জগৎ সংসার কিন্তু চলছে। তুমি থাকো বা না থাকো, তোমার সাম্রাজ্য থাকুক বা না থাকুক, মৌর্য ডাইনেস্টি থাকুক বা মুঘল ডাইনেস্টি শেষ হয়ে যাক, চোলা ডাইনেস্টি চলুক, দেশে ইনি প্রধানমন্ত্রী থাকুক বা উনি প্রধানমন্ত্রী থাকুক, সব কিন্তু জগৎ সংসার জগৎ সংসারের মতন চলবে। তোমাকে তার সাথে খাপ খাওয়াতে হবে। সব থেকে ফানি জিনিস, মজার জিনিস, যেটা আমরা প্র্যাকটিক্যালি কেউ বুঝি না, এই মজার জিনিসটা হচ্ছে কি আমি যতই চিন্তা করি না কেন, ওভার থিঙ্কিং করি না কেন,
তাতে ভবিষ্যতে যেটা ঘটতে চলেছে বা যেটা হতে চলেছে সেটা পাল্টাবে না। আর আমি যতই অনুশোচনা করি না কেন, যতই আমার খারাপ লাগুক না কেন, আমার যা ঘটে গেছে সেটাও পাল্টাবে না। এবার আমি যেটা ওভার থিঙ্কিং করছি ওটা কিন্তু রিয়ালিটি নয়, ওটা পারসেপশন। আমি ওভার থিঙ্কিং করছি ফিয়ার অফ ফিউচার থেকে। কোথাও আমাকে জিজ্ঞেস করতে হবে আমি বেশি চিন্তিত হয়ে পড়ছি, তার মানে এই নয় তো আমি পাল্টাতে পারবো না। যদি উত্তর হ্যাঁ হয় এবং অনেস্টলি হ্যাঁ হয়, তাহলে এখনো সময় আছে। কারণ এই যে কথাটা তোমরা অ্যাস্ট্রোলজিতে শোনো বারবার, দশা অন্তর্দশা। দশা মানে হচ্ছে, অন্তর্দশা মানে হচ্ছে তোমার মনের দশা অন্তর্দশা। তোমার মনের অন্তর্দশা, তোমার মনের দশা, এভরি 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 দশা অন্তর্দশা তোমাকে মনটাকে একটা পার্টিকুলার স্টেটে নিয়ে যায়। এবং তুমি যদি সেটাকে ঘোরাতে পারো, তোমার চিন্তা ভাবনাকে ঘোরাতে পারো, পাশ কাটিয়ে ভিডিও গেমের মতন তুমি বেরিয়ে যেতে পারো চিন্তা ভাবনা দিয়ে, পজিটিভ চিন্তা ভাবনা দিয়ে, তাহলে তাহলে তুমি যে কোনো দশা অন্তর্দশা থেকে ফার্স্ট ক্লাস এবং টপ কোয়ালিটি সাকসেস পাবে। এই জন্যে সাকসেসফুল লোকেরা বেশি সাকসেসফুল হয়, যাদের কাছে অর্থ আছে তারা বেশি অর্থ রোজগার করে। ঠিক এক্স্যাক্টলি এই কারণে ফেলিয়ার লোকেরা বেশি ফেলিয়ার ফেস করে, এবং যার কাছে অর্থ নেই সে আরো আর্থিক অসুবিধাতে পড়ে। আজকে যদি মনে করো কারোর মাথায় 1 কোটি টাকার ঋণ আছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি হোয়াট আই এম টকিং অ্যাবাউট। কারোর মাথায় 1 কোটি টাকার ঋণ আছে, সে দেখছে আমার মাসে কিছু না হলেও কমপক্ষে 2.5 থেকে 3 লক্ষ টাকা সেটাকে শোধ করতে, ইএমআই দিতে বা কোনো কারণে আমার বেরোচ্ছে। আমার রোজগার 4 লাখ টাকা, আমি তার মধ্যে ম্যানেজ করছি, হাপুস ফাপুস করছি। যতক্ষণ সেই লোকটা এটা চিন্তা করবে কি করে আমি 4 লাখের মধ্যে 3.5 লাখ টাকা ম্যানেজ করব, ততক্ষণ ওর উন্নতি নেই। যখন ও চিন্তা করবে কি করে আমার 4 লাখ টাকাটাকে বাড়িয়ে আমি 8 লাখ টাকায় নিয়ে যাব কি 10 লাখ টাকায় নিয়ে যাব পার মান্থ, তখনই ওর উন্নতির চাকাটা ঘুরতে আরম্ভ করবে। কেন? এর পেছনে একটা লজিক আছে। তুমি প্রথম ক্ষেত্রে 4 লাখ টাকা রোজগার করে 3.5 লাখ টাকায় ম্যানেজ করছো, তুমি প্রথম ক্ষেত্রে নেগেটিভটাকে বেশি গুরুত্ব দিচ্ছ, আর দ্বিতীয় ক্ষেত্রে পজিটিভটাকে বেশি গুরুত্ব দিচ্ছ। যে পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে, যে পড়াশোনা নিয়ে থাকতে ভালোবাসে, তার সবসময় মাথায় কিভাবে নতুন কিছু শিখবো, নতুন করবো, নতুন ভাবে নিজেকে আপগ্রেড করবো, এটা চলে। যার কাছে অর্থ সবকিছু, খুব মেটেরিয়ালিস্টিক, বাড়ি করবো, গাড়ি করবো, এই করবো, সেই করবো, তার কাছে সবসময় মাথায় ওটাই ঘোরে। কেউ হয়তো কোলাহল প্রিয়, মানে সারাক্ষণ কি করে ভালো ঝগড়া করবো, ঝাঁটি করবো, এই করবো, সেই করবো, তার মাথায় সবসময় ওই ট্রিকবাজি টিকটামবাজি গুলোই ঘোরে। যে ফাঁকিবাজ, তার মাথায় সবসময় ডিস্ট্রাকটিভ চিন্তা করে কি করে আমি কাজটাকে ফাঁকি দিয়ে কম খাটনিতে বেরিয়ে যাবো। দেখো প্রত্যেকটাই কিন্তু এনার্জি, প্রত্যেকটাই এনার্জি, এবং প্রত্যেকটা এনার্জি
আলাদা আলাদা ভাবে তোমাকে কিন্তু ইনভলভ করে রেখেছে। একটা লোক যে ফাঁকিবাজ বা একটা মহিলা যে ফাঁকিবাজ, সে সবসময় রেসপন্সিবিলিটি নেয় না। সে সবসময় কি করে লোকের ঘাড়ে বন্দুক রেখে জীবন চালিয়ে যাব সেটা ভাবে। সে সবসময় যখন ট্রিকের ওপরে মাথা লাগিয়ে চলে, সে যদি ভাবে আমার প্রচুর অর্থের দরকার, তাহলে দুটো কি সামঞ্জস্য আসছে? দুটো ফারাক হয়ে যাচ্ছে। কারণ অর্থ তোমাকে যদি রোজগার করতে হয়, পরিশ্রম দিয়ে রোজগার করতে হবে। আর ফাঁকিবাজি করলে তুমি, তোমার মাথায় যদি ওটাই থাকে, তাহলে তোমার অর্থ রোজগারের পরিশ্রম বা চিন্তা ভাবনাগুলো তো আসবে না। কারণ বিকজ ইউ হ্যাভ 24 hours ইন টাইম। ক্লিয়ার? সি লেগো। এবার দেখো, মজার ব্যাপার হচ্ছে ভাগ্য 10%, ডেস্টাইন্ড 10%, কঠোর পরিশ্রম হচ্ছে তোমার সাকসেসের 80%, প্র্যাকটিস হচ্ছে 80%। খুব মজার ব্যাপার। এই জন্য অ্যাস্ট্রোলজি প্রেমে পড়ে যাই আমি। শনির প্রতিকার জানো কি? শনি মানে আমরা সবাই জানি, যখন শনি দশা অন্তর্দশা চলে বা শনি সবকিছু আটকে যায়, বাধা, ব্রেক, খুব রেয়ার কেসে শনি দেয়। তাই জন্য শনির প্রতিকার হচ্ছে হনুমান চালিসা পড়া। হনুমান চালিসা পড়লে অ্যাকচুয়ালি কি হয়? তুমি হনুমান সাধক হচ্ছ না, হনুমান চালিসা পড়লে তোমার মঙ্গল ভালো হয়। মঙ্গলকে তুমি যত ভালো করতে পারবে, ওটা কিন্তু শনির প্রতিকার। মঙ্গল মানে কি? মঙ্গল মানে হচ্ছে সোশ্যাল সার্ভিস। মঙ্গল মানে হচ্ছে নিজের পরিশ্রমকে, প্রত্যেকটা ঘাম ঝরিয়ে দেওয়া। কারণ শনি টাইমে কি হয়, মানুষের চিন্তা ভাবনা বা শারীরিকভাবে লেথার্জি কাজ করে। তার চিন্তা ভাবনাটাই পেসিমিস্টিক হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। আর মঙ্গলটি অপোজিট, মঙ্গল তো ডিজায়ার। মঙ্গল যখন কাজ করে তখন তোমার মধ্যে অপটিমিজম বাড়িয়ে দেয়। প্রতিকার এইভাবেও হয়, শুধু একটা পাথর পরে নিলাম বলে প্রতিকার হয় না। ক্লিয়ার? তাই বাধা বা বাধা আমাদের প্রতিকারের নটা নটা গ্রহেই প্রয়োজন। আমি পার্টিকুলার কাউকে করলাম, পার্টিকুলার কাউকে না, তোমার নটা এনার্জিকেই প্রয়োজন, তবেই না তোমার ব্যালেন্স আসবে, তবে না তুমি সূর্য হবে। ক্লিয়ার? তবেই না সূর্য হবে, তবেই না। তোমার চিন্তা ভাবনা না পাল্টালে, তাহলে তুমি কালকে যা ছিলে সেই চিন্তা ভাবনা নিয়ে যদি চলো, আগামীকালও তাই থাকবে। কোথায় আমাকে পাল্টাতে হবে? আমাকে পাল্টাতে হবে আমার চিন্তা ভাবনা, আমার অ্যাপ্রোচ টুয়ার্ডস লাইফ। অ্যাপ্রোচ যদি আমার পাল্টায়, তাহলে আমার জীবনে অনেক কিছু পাল্টাবে। আমাকে বুঝে নিতে হবে। কারণ সমাজ বলো, দুনিয়া বলো, আমাদের কিন্তু ভুল পথে অনেকটা চালিত করেছে। আমাদের কম্পেয়ার করতে শিখিয়েছে। স্কুলে ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল এর থেকে আমার 16 নম্বর কম বলে আমি থার্ড হয়েছি। কম্পেয়ার করতে শিখিয়েছে। তুমি তোমার ছেলেপুলেকে বলছো, দেখ পাশের বাড়ির গদাইকে সকাল থেকে ভোর 6টা থেকে পড়ছে, আর কত চিল্লে চিল্লে পড়ছে, আর তুই 9টা পর্যন্ত ঘুমোচ্ছিস। কম্পেয়ার করছো।
আজকে যদি আমি তোমাকে কম্পেয়ার করি কারোর সাথে, তোমার কি ভালো লাগবে? তাহলে অন্যের কে যদি তুমি কম্পেয়ার করো, তার কি ভালো লাগছে? তার মাথায় ভুল ধারণা ঢুকছে। তার মাথায় ভুল ধারণা ঢুকছে কি কম্পেয়ার করলেই কি হয়, কম্পিটিশন বাড়ে। কম্পিটিশন আমার জীবনে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, আমাকে সবাইকে পাশ কাটিয়ে মেরে কেটে এগিয়ে যেতে হবে। এইটা আচ্ছা একটা দাদা, ফেজ দাদা আমি বলছি। দেখেছিলাম। অনেকেই তোমরা এর নাম শুনেছো, বেবলেট। বেবলেট যখন একটা খেলনা লঞ্চ করেছিল, একটা লাট্টু, বাবা মায়ের কম্পিটিশন বাচ্চার ওপরে, সেটা লাট্টুর ওপরে কোম্পানি খেলে দিল। যে কোম্পানিটা বেবলেট লঞ্চ করেছিল, হ্যাসব্রো ফান স্কুল, বেবলেট লঞ্চ করার আগে পর্যন্ত লসে রান করছিল, এবং বেবলেট লঞ্চ করার 6 মাসের মধ্যে কোম্পানিটা টপ রেটেড কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড হয়ে গেছিল, শুধু কম্পিটিশনকে কাজে লাগিয়ে। জানবে যেমন কোম্পানিটা কম্পিটিশনকে কাজে লাগাচ্ছে, এই সমাজ ব্যবস্থা, এই ধর্ম, এই রাজনীতি, সবাই তোমাকে কিন্তু কাজে লাগাচ্ছে। মাস হিস্টেরিয়া তৈরি না করলে বিপ্লব আসবে না। আর বিপ্লব না এলে কিছু কিছু লোকের স্বার্থ সিদ্ধি হবে না। কিছু কিছু লোকের স্বার্থ সিদ্ধি হবে না। আর এতে পার্টিসিপেশন করা মানে, এতে পার্টিসিপেশন করা মানে তুমি তোমার ভাব বা তুমি তোমার লক্ষ্য থেকে পাল্টে যাচ্ছ। আমার যদি ভাব থাকে সেবা করা, এবং আমার এই ভাবটাকে আমি পাল্টে দিলাম অর্থ রোজগার করা। সবাই তো আলাদা আলাদা জিনিস নিয়ে এসছে। সবাই যদি ডাক্তার হতো, তাহলে ইঞ্জিনিয়ার কে হতো, লেখক কে হতো, নাট্যকার কে হতো, গায়ক কে হতো, অ্যাস্ট্রোলজার কে হতো, সবাই ডাক্তার। এরকম ভাবে হয় না, একটা ব্যালেন্স। ম্যাক্সিমাম ক্ষেত্রে আজকের দিনে দেখবে বাচ্চা কাচ্চারা কেন এত অ্যাডিক্টেড। অ্যাডিক্টেড এই কারণে, মোবাইলের অ্যাডিকশনটা কি, সে তো কিছু খাচ্ছে না, ড্রিঙ্ক করছে না, কিছুই করছে না, মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে আছে। আমার কাছে এক মা এসে বলছে, আমার ছেলে জানেন স্যার 12 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে থাকে, আর 12 ঘন্টা ঘুমোয়। আপনি তখন কি করেন? আপনার একটু ডেলি রুটিনটা বলুন। বলে না না, আমি আমার জন্য আসিনি, আমার ছেলের জন্য এসেছি। না না, আমি আপনার রুটিনটা একটু জানতে চাইছি। ওই তো সকালে উঠে হাজবেন্ড বেরিয়ে যায়, ছেলে স্কুলে চলে যায়, আর আমার তো তখন আর কাজ থাকে না, আমি নয় টিভি দেখি, নয় মোবাইল দেখি। ছেলে যখন পড়াশোনা করে, আপনি কি করেন? আমি মোবাইল দেখি। না তাই? এখন মোবাইলে কি ভালো লাগে আপনার? না স্যার, আপনার তো রিল দেখেই আপনার কাছে এসেছি। সারাদিন আমার রিল দেখেন? না 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 না, বিভিন্ন জিনিস নিয়ে দেখি, ভালো লাগে। আচ্ছা, ছেলের দোষ কি? ছেলের দোষ কি? ছেলের দোষ আছে? ছেলে যেটা মাকে দেখছে তাই করছে, বাপকে দেখছে সেটাই করছে, ছেলের তো দোষ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, মোবাইলের অ্যাডিকশনটা কি? দেখবে তোমরাও যখন রিল দেখছো বা সাফেল করছো, ছেলেদের মোবাইল ঘাঁটা বা টিভি ঘাঁটা, আর মেয়েদের টিভি ঘাঁটা আর মোবাইল ঘাঁটা দুটো ফারাক আছে। মেয়েরা ধরে ধরে দেখে, ছেলেরা দেখবে টিভির চ্যানেল পরপর পাল্টাতে থাকে। স্টার আনন্দ দেখছে, কিছুক্ষণ বাদে 24 ঘন্টা দেখছে, কিছুক্ষণ বাদে অমিতাভের একটা সিনেমা হচ্ছে ওটা দেখছে। কিন্তু মেয়েরা যেটা দেখে, একটা সিরিয়াল দেখছে তো পুরো একদম টোটালটাও দেখছে, শেষে আবার কালকে কি হবে তার যে হিন্টসটা দিচ্ছে সেটাও দেখছে।
মেয়েরা দেখবে ম্যাক্সিমাম মোবাইল যেটা দেখে সেটা হচ্ছে এই যে অনলাইনে কেউ দুল সেল করছে, কেউ গার্মেন্টস সেল করছে, একটা প্রসেস চলে। কিন্তু ছেলেদের মোবাইল দেখা হচ্ছে বিভিন্ন তথ্য আমি কত তাড়াতাড়ি নিতে পারি। মেয়েরা সবসময় জানবে সংগঠনশীল, মানে আমাকে গুছিয়ে রাখতে হবে, তাই জন্য যেটা ও ইনফরমেশন নেয় সেটা গোছানো ইনফরমেশন নেয়। আর ছেলেদের সবসময় মাইন্ড চলে হচ্ছে আমাদের কি করে বিস্তার করতে হবে, প্রোটেকশন কি করে দিতে হবে, ফলে সবকিছু জেনে রাখা ভালো। এই যে মোবাইল ঘাঁটার ব্যাপারটা কি হয়, যখন তুমি একটা বাচ্চা রিল দেখছে বা বিভিন্ন কার্টুন দেখছে, এই ঘোরাচ্ছে সেই ঘোরাচ্ছে, ওর ব্রেন এর একটা টাইমিং আছে, আমাদের প্রত্যেকের একটা টাইমিং আছে জিনিসটাকে বোঝার, সেটা ভীষণ ফ্রিকুয়েন্ট হচ্ছে। ওর ব্রেন বুঝতে বোঝার আগে, মাইন্ড বোঝার আগে আরেকটা জায়গায় চলে যাচ্ছে, আরেকটা জিনিস নিয়ে নাড়াচাড়া করছে। ফলে ইট ইজ দ্য সর্ট অফ মেডিটেশন অলসো। কি কোথা থেকে 2.5 ঘন্টা 3 ঘন্টা ও মোবাইলটা ঘেটে ফেলছে ও নিজেও জানে না। একটা ভার্চুয়াল দুনিয়াতে যেখানে কোনো কিছুই প্র্যাকটিক্যালি ছোঁয়া যায় না, সেই জিনিসটাকে ওর মাথাতে খেলিয়ে যাচ্ছে, একরকম তরঙ্গ ওর মাথায় খেলিয়ে যাচ্ছে, যেটার প্রতি ও অ্যাডিক্টেড হচ্ছে। মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে না, রিলসের প্রতি অ্যাডিক্টেড হচ্ছে না, ওই তরঙ্গ ওই কালার গুলোর প্রতি অ্যাডিক্টেড হচ্ছে, যেগুলো ব্রেনকে, কারণ ব্রেন রিল্যাক্স করে ফেলছে, কাজ করছে। ক্লিয়ার? একবার আমি রাইড করছিলাম, তখন প্রথম প্রথম রাইড করি, তো আমাদের একটা গ্রুপের সঙ্গে আমরা গেছিলাম উড়িষ্যার ডাকরার বিচে। ওটা একদম উড়িষ্যার ভার্জিন বিচ, চাঁদিপুরের আগে। তোমার কি মনে হলো, পরের দিন ওদের বললাম আমি একটু পুরী চলে যাই, ভালো লাগছে না, একটু জগন্নাথ দর্শন করে আসি। বলে ওখান থেকে বাইক নিয়ে একা পুরী চলে যাই, জগন্নাথ দর্শন টর্শন করে এবার ফেরার রাস্তা, অতটা রাস্তা একা ফিরছি, একা ফিরছি। এবার ফিরতে ফিরতে আমি ভাবছি এই কিরকম নেশা বাইক চালানো, কেন এরকম অ্যাডিক্টেড আমি, মানে বাইক একটু না চালালে কেমন একটু শরীর খারাপ হয়, আমার এখনো হয়। মানে খুব প্রেশার, খুব এই, আমাকে 5 স্টার হোটেলে নিয়ে গিয়ে খাওয়ানো, মন্দারমণি ঘোরানো, এগুলো দরকার নেই, আমাকে ছেড়ে দেওয়া বাইক নিয়ে আমি একটা 100-200 কিলোমিটার মেরে আসবো, আমি ঠিক। আমি এখনো তাই। লোকে হয়তো জানে না, তোমরা মানে আমার নিজের লোক বলে বলছি। আমি যখন বাইক নিয়ে আসছি উড়িষ্যা হাইওয়ে দিয়ে, আমি ভাবছি এ কি রকম নেশা, কি পাচ্ছি এটা। এই যতদূর রাস্তা দেখছি কেউ নেই, দূরে পাহাড় পর্বত টিলা, আর আমি এক স্পিডে গম করে চালিয়ে যাচ্ছি। আমি দেখলাম, যেটা বুঝলাম, উপলব্ধি করলাম, বাইক চালানোটাও একটা মেডিটেশনের ফরম্যাট নিয়ে নিয়েছে আমার মধ্যে। কারণ আমি যখন বাইক চালাচ্ছি আমার কনসেন্ট্রেশন রাস্তায় থাকছে, আমার কানে বুলেটের আওয়াজটাই আসছে, টিক 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 টিক। একটা বুলেট যখন 80-তে চলে না, একটা অদ্ভুত রকম আওয়াজ করে, ওটারই ফ্যানাটিক হয়ে যায় লোক। টিক 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 টিক। আর সামনে রাস্তা, আমি দেখছি, আমি যখন বাইক চালাচ্ছি অনেকটা অনেকটা সময় যখন সচেতন হচ্ছি, কনসাস হচ্ছি, অনেকটা অনেকটা সময় আমি কিন্তু কিছু চিন্তা করছি না, আমি নির্বিচার হয়ে যাচ্ছি, সেটাই মেডিটেশন। বুদ্ধ বোধগয়াতে, যেখানে বোধি ট্রির নিচে বুদ্ধ বসে রিয়েলাইজেশন পেয়েছিল, তার সামনে একটা বেদি আছে। এটা কতটা সত্য কতটা মিথ্যা আমি বলতে পারবো না, কিন্তু এটা আমার মানে ওখান থেকেই জানা। ওই বেদিটা, বেদিটা কত বড় হবে, হার্ডলি ধরে নাও 25 থেকে 30 ফিট।
বেদিটা। বুদ্ধ নাকি ওখানে 7 দিন পাইচারি করেছিল বসার আগে। 7 দিন ওই জায়গাটাতে পাইচারি করেছিল, মানে হেঁটে চলাফেরা করেছিল। বুদ্ধ তার সিস্টেমকে এত স্লো করে দিয়েছিল, একদিক থেকে আরেক দিক যেতে ওর নাকি 1 থেকে 1.5 দিন লাগতো। এটাও মেডিটেশন, সিস্টেমকে স্লো করে দেওয়াটা মেডিটেশন। তুমি সিস্টেমকে স্লো না করে দিলে তোমার মাথায় যেগুলো আসে সেগুলো তোমার মাইন্ড বকে, ফালতু কথা বলে। তোমার আত্মা কখনো কথা বলে না, তোমার আত্মা শুধুমাত্র ইঙ্গিত দেয়। তোমার আত্মা শুধুমাত্র ইঙ্গিত দেয়। সেই ইঙ্গিতপূর্ণ সংকেতগুলো, বাইনারি ল্যাঙ্গুয়েজ গুলো তোমাকে বুঝতে হবে, সেটাকেই ইনটিউশন বলে। তোমাকে গভীরে যেতে হবে। যতই ওপরে ঢেউ দেখো, সমুদ্রের গভীরে না গেলে তুমি কখনো নিজেকে চিনবে না। তাই সাইকোলজি বলে অন্তত দিনে 5 মিনিট নিজের সাথে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়ে। নইলে তুমি তোমার একজন বেস্ট পার্ট কে হারাবে, কারণ তুমি সেই লেভেলগুলো লাগাচ্ছ। এ চক্রবর্তী, এ দাস, এ মুখার্জি, এ অধিকারী, এ ঘোষ, এই লেভেল। এ হিন্দু, এ মুসলিম, এ খ্রিস্টান, এর লেভেল। এ ওই পার্টি, ও সেই পার্টি, এর লেভেল। তোমার এ মানায় না এই লেভেল, ওই মানায় না ওই লেভেল। এখন লেভেল ছিঁড়ে ফেলার টাইম এসছে। এবং এই প্রশ্নটা অভিরূপ করছে, নিজের কথা রাইটিং এ লেখা যায়? আমি তোমার নিজের সঙ্গে সময় কাটাতে বলছি, আমি তো জাস্ট একটা এক্সাম্পল দিলাম আয়নার সামনে বসে। রাইটিং এ বলা যায়, ধ্যানে বলা যায়। তোমায় আমি যেমন বাইক চালিয়ে ভাবি, নিজের সঙ্গে আমি নিজে মিট করি বাইক চালিয়ে। যেটাতে তুমি কমফোর্টেবল, যে জিনিসটাতে তুমি বুঝতে পারবে, হ্যাঁ, এটা ভীষণ ভালো একখানা প্রসেস, ভীষণ ভালো একটা প্রসেস। কি প্রত্যেক দিন নিজে 1 পাতা করে লেখো, যা মনে ভাব আসছে লেখো, যা ভাব আসছে। তোমার ওটা কোনো আনন্দ পাবলিশারে পাবলিকেশন হবে না, ওটা পার্সোনাল জিনিস। কিন্তু নিজের ভাব, একটা কোনো চিন্তা, সেটাকে ব্যক্ত করো, লেখো। এতে তোমার অভ্যন্তরীণ সূচি এবং উন্নতি দুটোই হয়। বুথ ব্যালেন্স হয়। ঠিক ধরেছেন, বুথ ব্যালেন্স হয়। লিখলে বুথ ব্যালেন্স হয়, এবং সবুজ কালিতে লিখলে আরো ভালো। এবং গ্রাফোলজি, জানেন একটা জিনিস গ্রাফোলজি সম্বন্ধে বলে একটু? হ্যাঁ, ছোটবেলার ডায়েরি লেখা, ছোটবেলা কত ভালো ভালো অভ্যেস ছিল মৌসুমীদির, এখন মৌসুমীদি ভুলে গেছে। ডায়েরি লেখা, ঠিক বলেছে। এবার গ্রিনিং, হ্যাঁ, ব্লু কালি, সেটা হচ্ছে গ্রাফোলজি বলে মানুষের সাবকনসিয়াসনেস, সে উন্নতি করবে বা উন্নতি করছে না, কেন করছে না, এরকম কয়েকশো জিনিস তার লেখা দেখে বলে দেওয়া যায়। এবং লেখার প্যাটার্ন পাল্টালে তার জীবনে উন্নতি আসে, এটাও প্রতিকার।
যারা যারা আমার কথা শুনে নাম পাল্টেছো, ফাইবার ভাইব্রেশন এনেছো এবং সেটাকে ইউজ করছো, বলো তো কিছু হলেও কি বেনিফিট পাচ্ছ? কিছু হলেও কি বেনিফিট পাচ্ছ? ওয়াই বা এন দিয়ে লেখো। ইয়েস। যারা যারা নামের ভাইব্রেশন পাল্টেছো, কিছু হলেও কি বেনিফিট পাচ্ছ? ইয়েস। পেতে বাধ্য। পেতে বাধ্য। কেন পেতে বাধ্য? কি তুমি এখন ফ্রিকোয়েন্সি এক লেভেলে চলে আসছে। তুমি তোমার, আরে দাদা গড একটা কথা পার্ট টাইম বলবো? জব টু, কংগ্রাচুলেশন জয়িতা, ভেরি গুড ভেরি গুড। দাদা একটা কথা বলছি। হ্যাঁ একটা কথা বলবো দাদা। হ্যাঁ অভিষেক বলছি। দাদা আমি একটু আজকে লিভস হচ্ছি, আমি একটু অফিসে আছি আজকে। লিভস এর রেকর্ডিংটা দেখে নেবো দাদা। আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। প্রণাম এই, দাদা। এইটা হচ্ছে অষ্টলক্ষ্মী পুটলি, 51টা বানানো হয়েছে। এই অষ্টলক্ষ্মী পুটলি, এটাই গন্ধেশ্বরী পুজোর দিন মা তারার ওখানে পুজো হবে। অষ্টলক্ষ্মী পুটলিতে কি থাকে জানো? আমি একটু জাস্ট কন্ট্রাডিক্ট করছি ব্যাপারটা। অষ্টলক্ষ্মী পুটলিতে একটা সিলভার কয়েন থাকে, 5টা সুপুরি থাকে, 5টা হলুদ কাঠি থাকে, 5টা গোমতী চক্র থাকে, 5টা কড়ি থাকে, 5টা পদ্মবীজ থাকে, এছাড়া একটা কাঠকয়লার টুকরো থাকে, আর কলা গাছের শেকড় থাকে। এবং তার একটা পুজো পদ্ধতি হয়। সেই পদ্ধতি করার পরে পুটলিটাকে লকারে বা মেন দরজা বা ব্যবসার ক্ষেত্রে ঝুলিয়ে দিলে খুব শুভ হয়। মানে অলক্ষী, অষ্টলক্ষ্মী পুটলি মনে হচ্ছে অলক্ষী তোমার বাড়ি থেকে দূর হয়ে যাবে। এখানে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার, এই অষ্টলক্ষ্মী পুটলিতে, হ্যাঁ, একটা 5 মুখী রুদ্রাক্ষও থাকে। 5 মুখী রুদ্রাক্ষও থাকে। যদি তুমি ভালো করে দেখো, আমি যে ইনগ্রিডিয়েন্টস গুলোর কথা বললাম, এই ইনগ্রিডিয়েন্টস গুলো 9খানা গ্রহকে ব্যালেন্স করার ইনগ্রিডিয়েন্টস। আলতা পাতা থাকে, সূর্যকে ব্যালেন্স করে, সূর্যদেবকে ব্যালেন্স করে কলা গাছের শেকড়। চন্দ্রকে, চন্দ্রই তো আসল, চন্দ্রই হচ্ছে আসল। এই ব্যাপারে চন্দ্র লাস্ট কথা বলবে। সিলভার কয়েন এরকমই, হলুদ কাঠি বৃহস্পতি, পদ্মবীজ শুক্র, সুপুরি রাহু কেতু, এরকম বিবিধ যে ইনগ্রিডিয়েন্টস গুলো দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি 9টা গ্রহকে ব্যালেন্স করে। শুধু কি পুজো করে দিয়ে টাঙিয়ে দিলাম কাজ হলো, তো শুরু করে দেয় না। তুমি যখন রোজ এটাকে ধূপ এবং একটু প্রদীপ জ্বালাবে, তুমি তোমার থেকে পজিটিভ ভাইব্রেশন ছাড়বে, ও পজিটিভলি ওটাকে নেবে, নিয়ে ওর ভেতর থেকে এনার্জিটা তোমার বাস্তুতে ছড়াবে। ওটা দেখলেই তোমার মাথায় আসবে কি, আমার বাড়িতে একটা প্রোটেকশন ঝুলছে, আমার ক্ষতি কিছু হতে পারে না ভালো ছাড়া। এবং এই যে বাড়িতে প্রোটেকশন ঝুলছে, আমার ক্ষতি কিছু হতে পারে না ভালো ছাড়া, এই ভাইবসটাই কিন্তু ও চতুর্গুণে তোমার দিকে ফেরত পাঠিয়ে দেবে। কারণ এনার্জি বুঝছে ও কি চাইছে। ও চাইছে কি ওর ভালো হোক, ওকে ভালো করো। একজন সারাদিন ওই কাক ভেজা টাইপ লোক, সারাদিন নেগেটিভ চিন্তা করে যাচ্ছে, কেঁদে যাচ্ছে, সে কি চাইছে? সে চাইছে, তার দুঃখ বিলাসী হয়ে গেছে, সে দুঃখটাকেই এন্টারটেন করছে।
তাহলে ওর ন্যাচারালি দুঃখ বেশি থাকবে, ন্যাচারালি দুঃখ বেশি থাকবে। যেহেতু আমি রেকর্ডিং করছি, আমি নামটা নিচ্ছি না, আমার খুবই কাছের মানুষ এবং খুবই স্বনামধন্য উনি সাইকিয়াট্রিস্ট, ওনার প্রচুর বই আছে। তো ওখানে উনি একটা এক্সাম্পল দিচ্ছেন এক নকশাল টাইমে, 1970, উনি এক বৃদ্ধাকে চিনতেন। সেই বৃদ্ধা কোনো কারণে অসুখে বিসুখে স্বামী এবং সন্তানরা মারা যায়, এবং উনাকে উনার শ্বশুর বাড়ির তরফ থেকে বিতাড়িত করা হয় এবং অনেক চোট করা হয় অর্থের দিক দিয়ে। বলে বৃদ্ধা এতই বীতশ্রুত হয়ে যায় এবং মানে নেগেটিভ হয়ে যায়। নকশাল পিরিয়ডে যারা নকশাল করতো, তত ইয়ং ছেলেরা ছিল, তাদের রীতিমতো শেল্টার দিত এবং বলতো তুই আরো লোক মার, নেতা মার, ওই মার, সেই মার। এই জিনিসটা আসবে কেন? এই জিনিসটা এসছে কারণ ও নিজে নিজের ভেতরে নেগেটিভটাকে এত পুষে রেখেছে, নেগেটিভটা এত পুষে রেখেছে। এরকম হয় না, আমরা খেয়ে অস্বস্তি হচ্ছে, বমি করে ফেলেছি, খুব নর্মাল, প্রত্যেকের হয়। এবার বিরিয়ানি খেয়েছো তো ভাই, বিরিয়ানিরই তো বমি হবে, অ্যাসিডিক যদি অ্যাসিডিটি হয়। সেখানে তো ডাল ভাত উঠবে না। তো ভেতরে যেটা আছে সেটাই যখন বেরোবে, আর যেটা ফোটাবে সেটাই নামাবে। তিতাস চাল আর আলু সেদ্ধ করছে একটা উচ্ছে দিয়ে, আর তিতাস সবাইকে বলে বেড়াচ্ছে আমার বাড়িতে আজকে পোলাও হবে, সব চলে এসো, পোলাও নামবে? চাল সেদ্ধ, ওই ভাত নামবে, আলু সেদ্ধ নামবে, সঙ্গে একটা উচ্ছে সেদ্ধ নামবে, পোলাও নামবে না। তো যদি এইটা পোলাও আসবে, এটা যদি তিতাস ভাবে, কারোর তো ভুল না, জগৎ সংসারের ভুল না, তিতাসের চিন্তা ভাবনার ভুল। আমায় ক্লিয়ার? এবার একটু পড়াশোনায় আসা যাক। স্যার ওইটা আমাকে, আমি একটা পাপ পেতে পারি? পুজো ওই করার পেতে পরে পারবো, আমাকে। মাত্র 51টা বানাচ্ছি। আহ 51টা নয়তো 1008টা বানাতে হবে, 1008টা বানাচ্ছি না, 51টা আমার বানাচ্ছি। থেকে একটা পুজো তোমরা স্যার। যারা যদি পেতে চাও আমাকে, আমি আমি শেয়ার করে দেবো। এই এখন ছাড়ো, পরে হবে। এবার দাদা, দাদা একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ বলো। বলছি এই যে টেম্পারেন্স কার্ডটা, এইটা কি হার্ট চক্র বলা যেতে পারে? কি বলছো? এই যে এই সিম্বলটা যে আছে না, এটা কি হার্ট চক্র আর এটা কি আগ্রা চক্র? মানে দুটো না না, সিম্বলের। চক্রের দিকে যেও না, চক্রের দিকে যেও না। ও চক্র সামথিং ভেরি কমপ্লিকেটেড, আমি চক্র শেখাবো, দাঁড়াও। আরে কি আচ্ছা। শিখবে তুমি? আর এখন এতগুলো ক্লাস আছে, তোমার তো সবাই ট্যারো শিখে যাবে আর একটা দুটো ক্লাসে, তো বাকি জিনিস তো শেখাবো আমি, দাঁড়াও। জাম্প করো না, জাম্প করলে মুশকিল হয়ে যাবে বাবা, বুঝেছো? চক্র যখন ওঠালে একটা কথা বলে নি, শোনো। আমাদের ভেতরে 7টা চক্র থাকে। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, হৃদয়, বিশুদ্ধি, আজ্ঞা, সহস্রার। খেলাটা হচ্ছে এই চক্রগুলোকে ব্যালেন্স করা। আবার ঘুরিয়ে যদি আসো একই জিনিস। এবং কুণ্ডলিনী শক্তি আমাদের স্বাধিষ্ঠান আর মূলাধারের মধ্যিখানে আড়াই প্যাচে রয়েছে। সেটাই যখন জেগে আজ্ঞাকে ছেদ করে ব্রহ্মস্থান মানে সহস্রার ভেদ করে, তখনই তুমি আত্মজ্ঞান প্রাপ্তি বা সেলফ রিয়েলাইজেশন পাও। এটাই সাধনা। এবার ব্যাপার হচ্ছে কি, মণিপুর, এই মূলাধার চক্র
অধিষ্ঠাত্র দেব হচ্ছেন স্বয়ং শ্রী গণেশ। স্বাধিষ্ঠান চক্র মানে গণেশ হচ্ছে ইনোসেন্স, গণেশ হচ্ছে প্রোটেকশন। যে কোনো জিনিসের দা বিগিনিং হচ্ছেন শ্রী গণেশ মূলাধার। সেক্সুয়ালি পারভার্টেড, সেক্সুয়ালি প্রবলেমেটিক যে কোনো মানুষ জানবে তার মূলাধার খারাপ। মা এই যে কুণ্ডলিনী, যেটা মৃত্যুর পরে ভাসিয়ে দেওয়া হয় কুণ্ডলিনী, এই কুণ্ডলিনীটা হচ্ছে আদি শক্তি। এবং স্বাধিষ্ঠান চক্রর অধিষ্ঠাত্র দেব দেবী হচ্ছেন স্বয়ং লক্ষ্মী নারায়ণ। যার অর্থের অসুবিধে, তার স্বাধিষ্ঠান চক্র খারাপ। এবং কি মজার ব্যাপার দেখো, স্বাধিষ্ঠানের উপরে মণিপুর, মণিপুরের অধিষ্ঠাত্র দেব এবং দেবী হচ্ছেন স্বয়ং ব্রহ্মদেব এবং সরস্বতী। মানে কত ক্লোজলি রিলেটেড ইয়োর নলেজ অ্যান্ড ইয়োর ইনকাম, তাই তো? হৃদয় চক্র, হৃদয় চক্রের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা জগদম্বা। যার হৃদয় চক্র খারাপ সে সবসময় অ্যাংজাইটি, স্ট্রেস ফিল, সারাক্ষণ ভয় ভয় ভাব। তারপর আসবে বিশুদ্ধি। বিশুদ্ধি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণের স্থান। যে কোনো ডিপ্লোম্যাসি, কথাবার্তা, মানুষকে মোহিত করে দেওয়া বিশুদ্ধি চক্রের কাজ। তুমি অনেক বিষ মিষ্টি কথা খাইয়ে দিতে পারো, আবার অনেক মিষ্টি তোমার বিষ সমান হতে পারে যদি এটা ঠিক না থাকে। এবার আসছে মেন চক্র, সেটা হচ্ছে আজ্ঞা চক্র, থার্ড আই। থার্ড আইতে ধরা হয় সহযোগে। মাতা নীলমণি দেবী যেটা খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছিলেন, যে এখানে মিলন হচ্ছে যিশু, মহাগণেশ এবং বুদ্ধের। যিশু কিন্তু, জিসাস ক্রাইস্ট হচ্ছেন ফরগিভ অ্যান্ড ফরগিভনেস এর প্রতীক। তুমি যদি তোমার নিজেকে ক্ষমা করতে না পারো, সবাইকে ক্ষমা করতে না পারো, তোমার জীবনে কোনোদিন উত্থান হবে না। তুমি যাই করে থাকো, খুন করে যদিও থাকো, তুমি যদি নিজেকে ক্ষমা করতে না পারো, গিল্ট কনসিয়াস নিয়ে তুমি জীবনে উন্নতি করতে পারবে না। এই জন্যে বাইবেলে উল্লেখিত আছে, অনলি আ চাইল্ড ক্যান এন্টার দ্য কিংডম অফ হেভেন। একটা শিশু শুধুমাত্র ঈশ্বরের রাজ্যে প্রবেশের অধিকার পায়। শিশুকে, শিশু মানে হচ্ছে, আর তোমার মূলাধার উঠছে, উঠে আজ্ঞাতে আটকে যাচ্ছে। মূলাধার শিশু মানে তোমার ইনোসেন্স। তুমি যত ইনোসেন্ট হবে তত তোমার স্ট্রেংথ থাকবে এটা ভেদ করার, কুণ্ডলিনী ভেদ করার। তোমার আজ্ঞা চক্র, আর আজ্ঞা চক্র কুণ্ডলিনী ভেদ করে দিলে তোমার সহস্রা থেকে লক্ষ পদ্মের ন্যায় তুমি কসমিক এনার্জির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। তুমি কসমিক এনার্জির সঙ্গে কানেক্টেড হয়ে যাবে। এবার এটাই হচ্ছে, যদি কুণ্ডলিনী মা আদিশক্তি হয়, তাহলে এখানে স্বয়ং শিব মহাদেব। তো শৈব শক্তির মিলন, ইন ইয়ান এনার্জি, পুরুষ শক্তি স্ত্রী শক্তির মিলন, লেফট অ্যান্ড রাইট এর মিলন। ক্লিয়ার? সাধনার মূল কথা। এই জন্য ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, ধ্যান করবে বনে, মনে নয় তো কোণে। এটাকে জাগ্রত করার জন্য সৎ ইচ্ছা এবং সৎ ভাবনা, সদ্গুরুর প্রয়োজন। বাড়িতে চৌকাঠে বসে বসেও তোমার সিদ্ধি লাভ হতে পারে, যদি তোমার অন্তর তুমি শুদ্ধ এবং পবিত্র করতে পারো। তোমায় কোথাও যেতে হবে না। এই জন্য কথাটা উল্লেখিত আমাদের
গ্রন্থে হৃৎপিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, এই ব্রহ্মাণ্ডে যা আছে তাই তোমার ভেতরে আছে। তোমার ভেতরে কাশী বিশ্বনাথ আছেন, ভেতরে মা জগদম্বা আছেন, ভেতরে মা তারা আছেন, কামাখ্যা দেবীও ভেতরে আছেন, স্বয়ং জগন্নাথ দেবও তোমার ভেতরে আছেন। তোমাকে আলাদা করে যেতে হবে না, ওনারা শুধু প্রতীকী মাত্র। ওনারা চায় না তুমি মন্দিরে আসো, ওনারা চান তুমি মন্দিরে এসে সেই ভাব নিয়ে যাও যাতে তোমার ভেতরে জগন্নাথ রোজ পূজিত হোক। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, হে জগন্নাথ দেব তুমি আমার নয়নে এসে অধিষ্ঠান করো, যাতে আমি যেদিকে তাকাই না কেন আমি শুধু যেন তোমাকে দেখতে পাই। এটাই তো মেন জিনিস। ঈশ্বরের সৃষ্টি কৃপা তুমি যখনই দেখতে পাচ্ছ, তুমি সাধনায় উত্তরণ করছো। সাধনার কোনো প্রসেস, মার্গ, সবকিছুরই লাস্ট কথা একটা, কানেকশন। নইলে শুধু ধর্ম অবলম্বন করে এত কোটি হিন্দু, এত কোটি মুসলমান, এত কোটি খ্রিস্টান, শুধু ধর্ম অবলম্বন করলে তাহলে তো প্রত্যেকে সাধক হয়ে যেত। ধর্ম বেস প্ল্যাটফর্ম তোমাকে একটা মার্গ দেখাতে পারে। এবার সেই মার্গের আলটিমেটলি চলতে গিয়ে তোমাকে রাস্তা খুঁজতে হবে, তোমার ভাবের সাথে কিভাবে সেই মার্গ মিলবে। আমি একটি ছেলেকে চিনি, ছেলেটা খুবই গোবেচারা ভালো ছেলে, সোনারপুরে একটি শনি মন্দিরে পূজারী, অত্যন্ত ভালো ছেলে, ভদ্র ছেলে, মানে মিষ্টি ছেলে বলতে যেটা বোঝানো হয় মানে সেরকমই আর কি। হঠাৎ শুনলাম ও তারাপীঠে শক্তি দীক্ষা নেবে। আমি বারণ করেছিলাম, দেখ ভাই নিস না, তোর ভাব আমার কিন্তু শক্তির ভাব নেই, তোর মধ্যে তোর সেই টেম্পার নেই। যাই হোক, যে গুরুর পাল্লা করেছিল সে ওকে শক্তির দীক্ষা দিয়ে দিল। বিশ্বাস করবে না, 1 বছরের মধ্যে ছাড়খাড় হয়ে গেল, ছাড়খাড়। এবং আমাকে যখন বললাম তুই বিসর্জন দে দীক্ষা, তুই বিসর্জন দে দীক্ষা, কারণ তোর এই দীক্ষা শুরু করবে না। শুধু দিয়ে দিলে হলো না, নিয়ে নিলে হলো না, সেটা তোমার শুট করবে কিনা সেটা একটু দেখে নেওয়া দরকার আছে। যাই হোক, এটা বলতে গেলে এখন অনেক কিছু বলা যাবে। ফিরে আসি 13তে, তাই তো? কি সব ভালো লাগছে ক্লাস? বুঝতে পারছি, ভালো হ্যাঁ লাগছে? স্যার, হ্যাঁ স্যার, খুব ভালো লাগছে। হ্যাঁ, কি খুব বলছো জোরে ভালো বলো। লাগছে স্যার। দারুণ লাগছে, বাবা দারুণ পড়াচ্ছি। খুব ভালো টিচার। হ্যালো, হ্যাঁ বলছি, পার্সেল আছে কোথায়? আপনি মুস্কানে দিয়ে দিন। হ্যাঁ মুস্কান, টয়েসের দোকানে আগে। তো আমরা আজকে আলোচনা করব 19 নম্বর কার্ড নিয়ে, সেটা হচ্ছে সান। সান কার্ডটা যদি তোমরা দেখো, প্রখর সূর্য, এবং এটা সূর্যকে ডিনোট করে ফায়ার, এবং এই যে শিশু দেখছো,
এই শিশু সেই শিশু, যাই শিশুর গল্প আমি তোমাদের বললাম, সেই মূলাধার থেকে শোধিত শিশু, যে আজ্ঞা ভেদ করে, সহস্রারের ভেদ করে মহামায়ার কৃপা পেয়েছে। এ শিশু সে শিশু যে ইনোসেন্স, পজিটিভিটি, প্লেজার, হ্যাপিনেস, ভাইটালিটি, আনন্দ, হাসি, হ্যাপিনেস, ওয়ার্মথ, সেলিব্রেশন, সাকসেস, অল ইজ ওয়েল। আর রিবার্থের, রিবার্থ মানে পুনর্জন্ম, পুনর্জন্মের প্রতীক। সান কার্ডে এমন একটা জিনিস খুঁজে পাবে না যেটা কোনোভাবে পজিটিভ ছাড়া অন্য কিছুর সঙ্গে রিলেটেড। কার রিবার্থ? কার রিবার্থ? রিবার্থ তোমার। এবার এসো তারপরের কার্ড। তারপরের কার্ড কোনটা বলো? জাজমেন্ট। হুম, সানের পরে কে? জাজমেন্ট। 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 এইবার জাজমেন্ট কার্ডটা একটু আলোচনা করার দরকার আছে। জাজমেন্ট কার্ডটাতে দেখো এঞ্জেল রয়েছে, এখানেও একটা পতাকা রয়েছে। জাজমেন্ট কার্ডেও যেসব নরনারী শিশু দেখছো তারা সবাই নেকেড। দাদা কার্ডটা বাইবেলের ওই রেজারেকশনের মতো লাগছে দেখতে। হ্যাঁ, এগুলো যেহেতু ক্রিশ্চিয়ানিটি থেকে উঠে এসছে, তো তো বাইবেলের অনেক কিছু তুমি এর মধ্যে পাবে। জাজমেন্ট মানে হচ্ছে জাজ করা, নিজেকে নিজের সাথে পরীক্ষা দেওয়া। জাজমেন্ট কার্ড হচ্ছে তোমার ইনার কলিং, মনের ডাক, রিবার্থ। জাজমেন্ট কার্ড মানে হচ্ছে তোমার জীবনের নতুন ফেজ শুরু হওয়া। জাজমেন্ট কার্ড মানে হচ্ছে তোমার ভেতরের সেই শক্তি জেগে যাওয়া এবং শক্তিকে কাজে লাগানো। জাজমেন্ট কার্ড মানে হচ্ছে ক্ষমা। হ্যালো, হ্যালো। জাজমেন্ট কার্ড মানে হচ্ছে নিজের সেলফ রিফ্লেকশন। জাজমেন্ট কার্ড আমাদের নিজেকে নিজেদের সার্টিফিকেট দেওয়া। জাজমেন্ট কার্ড আমাদের নিজেদের অ্যাসেসমেন্ট নিজেদের করা। সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা,
সেটা হচ্ছে এতদিন তোমরা জেনে এসছো, শিখে এসছো, লোকে তোমাকে সার্টিফাই করলে তুমি সার্টিফিকেট হোল্ডার। এখন তুমি যেটা জানছো বা বিশ্বাস করছো বা বুঝতে পারছো কি, নিজের সার্টিফিকেট অন্যরা দিতে পারে না। নিজের সার্টিফিকেট তুমি নিজেই নিজেকে দিতে পারো, প্রোভাইডেড তুমি অনেস্টলি তোমার প্রত্যেকটা অ্যাঙ্গেলকে কাজে লাগিয়েছো। এবং পরের কার্ড সেইটা আবার একটা জিনিসের শেষ হচ্ছে। প্রথম তো কথা হচ্ছে মেজর আরকানা শেষ হচ্ছে। দ্বিতীয় কথা, এই 11 নম্বর কার্ড আর 22 নম্বর কার্ড, এই 21 নম্বর কার্ড, দেখো একটা সিমিলারিটি আছে। 11 নম্বর কার্ড তোমাকে এগারো নম্বর কার্ড সরি 10 নম্বর কার্ড তোমাকে হুইল অফ ফরচুন দেখাচ্ছে। আর ঠিক 11খানা পরে 11 নম্বর কার্ড তোমাকে দ্য ওয়ার্ল্ড দেখাচ্ছে। এই ওয়ার্ল্ড কার্ডের একটা বিশেষ সিগনিফিকেন্স হচ্ছে এটা শনির কার্ড। এখানেও তুমি 4টে রাশিকে দেখতে পাচ্ছ, বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ। বৃষ মানে আর্থ সাইন, সিংহ মানে ফায়ার সাইন, বৃশ্চিক মানে ওয়াটার সাইন, কুম্ভ মানে এয়ার সাইন। এবং স্যাটার্নের কার্ড যেহেতু এটা পৃথিবী তত্ত্বের কার্ড, এবং স্যাটার্নের কার্ড যেহেতু এইটা কমপ্লিশনের কার্ড, এই জন্যে শনিদেবকে কর্মফল দাতা বলে। এই কার্ড কমপ্লিশনকে দেখায়, তোমার জীবনের আত্মার যে দৌড় বা রাস্তা সেটার প্রাপ্তি দেখায়, পরিপূর্ণতাকে দেখায়, অ্যাটেনমেন্টকে দেখায়, ফুলফিলমেন্টকে দেখায়, সেলিব্রেশন অফ লাইফকে দেখায়, আর অ্যারাইভিং কে দেখায়। কারণ এই কার্ডে একমাত্র যে মেয়েটাকে দেখছো, তার হাতে দুটো ওয়ান্ড, যেটা ম্যাজিশিয়ানের হাতে একটা ছিল। মানে ম্যাজিশিয়ান যদি একটা ওয়ান্ড নিয়ে ম্যাজিক করতে পারে, তাহলে যে এই পর্যায়ে পৌঁছে গেছে সে দুটো ওয়ান্ড নিয়ে মিরাকেল করতে পারে। ম্যাজিক আর মিরাকেলের মধ্যে কিন্তু ফারাক আছে। ম্যাজিক হচ্ছে রিয়ালিটিকে চেপে রেখে একটা ভুয়ো জিনিস, একটা ইলিউশন তৈরি করা। কিন্তু মিরাকেল হচ্ছে আসলে রিয়ালিটি হয়। ক্লিয়ার? তাহলে আমরা যে 22টা কার্ড শিখলাম, প্রথম থেকে যদি ধরা হয় আমাদের জীবনে কি শেখালো, এটা খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শোনো। খুব ইম্পর্টেন্ট, খুব মন দিয়ে শোনো। এইটা মিস করে গেলে পুরো শেখার এসেন্সটা মিস হয়ে যাবে। মেজর আরকানা আমাদের সোল জার্নিকে বোঝায়। মেজর আরকানা দুভাগে বিভক্ত। আমরা যেটা জীবনে পেতে চাই, সেটা যাই হোক, সাধনা হোক, অর্থ হোক, স্বাস্থ্য হোক, যশ খ্যাতি হোক, এনিথিং ইউ ক্যান থিঙ্ক অফ,
প্রথম 11টা কার্ড দেখাচ্ছে তুমি কোন রাস্তায় গেলে সেটা পাবে। ক্লিয়ার? প্রথম 11টা কার্ড দেখাচ্ছে তুমি কোন রাস্তায় গেলে সেটা পাবে। পরের 11টা কার্ড দেখাচ্ছে তুমি কি করলে পাবে। প্রথম 11টা কার্ড দেখাচ্ছে কোন রাস্তায় গেলে পাবে, পরের 11টা কার্ড দেখাচ্ছে তুমি কি করলে পাবে। আর একটু শর্ট রিক্যাপ করে নিই আমরা। ফুল কার্ড, তুমি একটা জিনিস জীবনে পেতে চাও, সেটা আগে তোমাকে বিশ্বাস করতে হবে। তোমাকে সেই সমস্ত রকম রিস্ক নিতে হবে, তোমাকে সেই সমস্ত রকম অ্যাকশন নিতে হবে যেটা তুমি বিশ্বাস করো। বিশ্বাসের সাথে তোমার আত্মবিশ্বাস প্রয়োজন। অনেকে অনেক কিছু বলবে, তোমাকে আটকাবে, ওরে ভুল হচ্ছে ভুল হচ্ছে, কিন্তু তোমার নিজের ওপরে বিশ্বাস এবং এগিয়ে যাওয়ার ইচ্ছা, সেটা যে কোনো ব্যাপারে, জীবনের যে কোনো ব্যাপারে, তোমাকে আগে সেটা বিশ্বাস করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে কি আমি যে জায়গায় রয়েছি, আমি এই জায়গা থেকে এগিয়ে যেতে চাই, বিকজ আমি এই জায়গায় খুশি নয়, আমি আগে যাব, আই এম নট হ্যাপি। যখন তোমার বিশ্বাস হলো যে তোমার এই জায়গাটা তোমার নয়, তোমাকে জীবনে এগোতে হবে, তাই এগোতে হলে তোমাকে সেই সেই জিনিসগুলো, সেই সেই জায়গাগুলোকে ঠিক করতে হবে বা জানতে হবে, এডুকেশন আনতে হবে, তোমাকে নলেজ আনতে হবে আমি কিভাবে ঠিক এগোবো। জেনারেলি তোমার ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে তোমার ইমোশনের প্রতি, তোমার চিন্তার প্রতি, তোমার অ্যাকশনের প্রতি এবং তোমার মেটেরিয়ালিস্টিক অ্যাপ্রোচের প্রতি। কারণ দেখো, লোক দেখানিতে কিছু জিনিস নিশ্চয়ই হয়, আমি বলছি না, অস্বীকার করছি না, হয় না, কিন্তু প্রয়োজনীয়তা আর লোক দেখানির মধ্যে ফারাক আছে। প্রয়োজনীয়তা এবং লোক দেখানির মধ্যে ফারাক আছে। আমার প্রয়োজন কি সেটা ইম্পর্টেন্ট। আমার একটা গাড়ির প্রয়োজন, আমার একটা গাড়ির প্রয়োজন, আমার ড্রাইভার নেই, আমার ওয়াগানার, অল্টো এই ধরনের গাড়ি হলে আমার সুবিধা হয়, চালাতে সুবিধা। আমি কি একটা স্করপিও ক্রেটা কিনতে পারি না, ইনোভা কিনতে পারি না? নিশ্চয়ই পারি, কিন্তু ওটা আমার প্রয়োজন নেই। কারণ আমার সাকুল্যে ফ্যামিলি মেম্বার, আমি আর আমার স্ত্রী, ছেলে চলে যাবে, ছেলেও এখন থাকবে না, ছেলে দিল্লি চলে যাবে, আর আমার কাছে একটি মেয়ে থাকে, সে সে তো গাড়িতে ওঠে না। এবার আমার গাড়ি ব্যবহার হয় কলকাতা তারাপীঠ, কলকাতা বেনারস, হোমযজ্ঞের মাল নিয়ে যাওয়া আছে। আমি ইনোভাটা নিয়ে করবো না। তো আমাকে 4টে জায়গাকে ম্যানেজ করে আমাকে এডুকেশন আনতে হবে। কেন এডুকেশন আনতে হবে? কারণ তোমার সামনের রাস্তাটা, হাই প্রিস্টেস বলছে মিস্টিরিয়াস পাথ। কারণ তুমি অনেক কিছু নতুন শিখবে, তুমি জানো না, তোমার নলেজ তোমাকে সাপোর্ট করবে। কারণ সেই অন্ধকারে তোমাকে মিস্টিরিয়াস পাথটা তোমাকে করতে হবে। কারণ মিস্টিরিয়াস এই কারণে অনেক লোক যায়নি, সেই কারণেই তো মিস্টিরিয়াস। এই কারণে অনেক লোক যায়নি। তারাপীঠে অনেকে বেড়াতে যায় বা মায়ের দর্শন করতে যায়, কজন গিয়ে শ্মশান ঘুরতে যায়, শ্মশানে গিয়ে বসে কজন? কারণ ওটা অনেক মিস্টিরিয়াস জায়গা। কারোর হয়তো ভয় লাগে, কারোর হয়তো ভালো লাগে না, কারোর হয়তো অন্য কোনো কারণ থাকতে পারে।
শ্মশানে বসে একটু ধ্যান করে করে, তো ওটা মিস্টিরিয়াস জায়গা। চিতার ওপর বসে ধ্যান করে করে, বা চিতা দর্শন করে করে। তো হাই প্রিস্টেস হচ্ছে সেই মিস্টিরিয়াস জায়গা। তাই তোমার আত্মবিশ্বাস, নলেজের দিকে সম্পূর্ণ সারেন্ডার এবং মিস্টিরিয়াস পাথে এগিয়ে যাওয়ার প্রবল ইচ্ছা, অজানা রাস্তা, অজানা রাস্তা, প্রবল ইচ্ছা তোমাকে কি দেবে? তোমাকে সাকসেস দেবে, এমপ্রেস। কারণ তুমি মনে আনন্দ পাবে, তুমি যখন এই তিনটে জিনিস যখন মিলন হবে, তো 100% সাকসেস হবে। তিনটের মধ্যে কোনোটা কম থাকলে কিন্তু সাকসেস হবে না। তুমি ভালো গুরু পেয়েছো, তুমি সবকিছু অ্যামিনিটিস আছে, কিন্তু তোমার মধ্যে আত্মবিশ্বাস নেই, তুমি সাকসেস পাবে না। তোমার আত্মবিশ্বাস আছে, তুমি ভালো গুরু পেয়েছো, সবকিছু শিখছো, সবকিছু জানছো, কিন্তু তোমার সেই পথে এগোনোর কোনো মানসিকতা নেই, সাকসেস পাবে না। তোমার আত্মবিশ্বাস আছে ওই পথে এগোবো। এরকম কত লোক বলে আমি তন্ত্র শিখতে চাই, তন্ত্র করবো, সারা জীবনে করে উঠতে পারে না। কারণ সেখানে কি আত্মবিশ্বাস আছে, সে জানে আমি তন্ত্র করতে পারি, মিস্টিরিয়াস পথেও হাঁটতে রাজি আছি, কিন্তু সঠিক পথ নিদর্শন কেউ নেই ওর জীবনে। এটাই ভাগ্য। এবং তুমি যখন এই জিনিসটা নিয়ে যখন তুমি স্বাবলম্বী হয়ে গেলে, তখন তুমি একজন লিডার বা পথপ্রদর্শকের জায়গা নিলে, তুমি এজেন্টে পরিণত হলে, এবং তোমার হাতে সেই সমস্ত ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে তুমি মানুষের মনকে শাসন করতে পারো, তাই না? আজকে দেখো, আমরা একটা ক্লাস করছি মাত্র, এই ক্লাসের মাধ্যমে, গল্পের মাধ্যমে, শেখার মাধ্যমে আমরা প্রত্যেকে তো একটু একটু হলেও পরিবর্তন হচ্ছি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তো কোথাও আমরা, আমি, কোথাও আমি আমার ক্ষমতা দিয়ে তোমাদের প্রত্যেকের মনকে চ্যানেলাইজ করে দিচ্ছি একটা ট্র্যাকে, তাই তো? তোমাদের চিন্তা ভাবনা, এতজনের চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা একটা ট্র্যাকে দৌড়চ্ছে, তাই তো? এবার আমি ট্র্যাকে হ্যাঁ দৌড়চ্ছি, তোমাদের নিয়ে দৌড়চ্ছি, তাহলে আমার কি হয়ে যাচ্ছে? আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে প্রত্যেকের প্রতি, প্রত্যেকের ইন্ডিভিজুয়ালের প্রতি, কারণ উই আর অল এ ফ্যামিলি রাইট নাও। তো আমার দায়িত্ব বেড়ে যাচ্ছে, ফলে আমাকেও আমার বুদ্ধিকে চিন্তা করতে হচ্ছে, কালচার করতে হচ্ছে, কিভাবে একটা ক্লাস করা লাগে। একটা ক্লাস করছি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কিন্তু ক্লাসটা নিয়ে আমার সারাদিন ধরে চিন্তা চলে কিভাবে আমি করলে প্রেজেন্টেশনটা শক্ত জিনিসটাকে সহজভাবে বোঝাতে পারবো, কি কি জিনিস আমাকে রেগুলারলি আমি স্টাডি করে যাচ্ছি, কি কি জিনিস এর মধ্যে ইনক্লুড করলে তোমাদের একটু জার্নিটা ইজি হবে, কি সেই চাবি যে চাবিটা দিয়ে আমি তোমাদের তালা খুলতে পারবো। হয়তো পুরো ক্লাসে আমার একটা কথায় তোমাদের একজনের জীবন চেঞ্জ হয়ে গেছে, একটা কথা হতে পারে, সেটাই চাবি, সেটাই হেরোফেন্টের কাজ। লিডার হওয়া, ওই যে বলে না বাংলায় আছে, বাবা হওয়া সহজ, কিন্তু বাবার দায়িত্ব পালন করা সব থেকে কঠিন। রাজা হওয়া সহজ, সে তো উত্তরাধিকারী সূত্রেও রাজা হওয়া যায়, কিন্তু রাজত্ব করা ডিফারেন্ট। সাজানো বাগান পাওয়া সহজ, তাকে মেনটেন করা মুশকিল। তো হেরোফ্রেন্টের কাজ হচ্ছে ওই মেনটেনেন্স। এবার করতে করতে
একটা লিডার যখন প্রপার নলেজ নিয়ে প্রপার বুদ্ধি নিয়ে এগোচ্ছে, তার মধ্যে পরিপূর্ণতা আসে, তার মধ্যে প্রেম আসে, তার মধ্যে ভালোবাসা আসে। কারণ প্রেম হচ্ছে সব থেকে পবিত্র জিনিস। এই প্রেম, যেটাকে প্রেম রস বলা হয়, যেটা শ্রী চৈতন্যদেব প্রচার প্রসার করেছেন, ভক্তি রস। কি প্রেম? সাবজেক্টের প্রতি প্রেম, আমার ভাবধারায় বিশ্বাসের প্রতি প্রেম, এবং সেই ভাবধারা সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রেম। এবং এই প্রেম ছড়াতে ছড়াতে একটা লিডারের পপুলারিটি বাড়ে, একটা লিডারের অ্যাকসেপ্টেন্স বাড়ে, একটা লিডারের ইমেজ বাড়ে। এগুলো উন্নতির ধাপ, তো বুঝতে পেরেছো? এগুলো তো উন্নতির ধাপ। হাজার হাজার ফলোয়ার হচ্ছে, হাজার হাজার লোকে বিনা প্রশ্নে হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। এই জায়গাটা খুব কিন্তু টলমলে জায়গা। নিজেকে সমস্ত মায়া থেকে বাঁচিয়ে রাখার জায়গা। কারণ আমার সামনে সর্বদাই সঠিক এবং বেঠিক পথ খোলা আছে। সঠিক এবং বেঠিক পথ খোলা আছে। তার একটা ছোট্ট এক্সাম্পল আমি দিই। এই পুটলিটা পুজো, হোম সামগ্রী, একটা সিলভার কয়েন আছে মাথায় রাখতে, প্লাস প্রত্যেকের ইন্ডিভিজুয়াল বাড়িতে ডিটিডিসি কুরিয়ারে পৌঁছে যাবে। আমি কস্ট টু কস্ট রেখেছি 501 টাকা। এটাই মোটামুটি পুজো পুজো করে অ্যাভারেজ একটা ছোট্ট 1 টাকা 2 টাকা দক্ষিণা নিয়ে এটাই দাঁড়াচ্ছে। আমার সেই প্রোফাইল পাবলিসিটি আছে। আমি যদি এটাকে মনে করি 2500 টাকায় বিক্রি করব, আমি করতে পারি, আমি করতে পারি। কিন্তু মাকে নিয়ে ব্যবসা আমি করব না। প্রফেশন ইজ প্রফেশন। আমার ফিজ যেটা, সেটা আমার প্রফেশন। যেটা মানুষের জন্য যে ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে, সেটা নিয়ে ট্রেডিং আমি করব না। ব্যবসা, আমি ব্যবসাদার অলরেডি, জন্মগত ব্যবসাদার, কিন্তু এখানে ব্যবসা করতে তো আসেনি। তো আমাকে সবসময় চ্যারিয়েটের মতন একবার কালো একটা ভালো, টোটাল এখানে তোমরা বুঝতে পারছো, 51টা বানিয়েছি, 500 টাকা। কত টাকা আসবে? পুজো হোম করে তারাপীঠে গিয়ে এসে কিছু আসবে? হিসাব করলেই তুমি বেরিয়ে বেরিয়ে যাবে। এটা যদি আমি 2500 টাকা করে নিতাম কি 3000 টাকা করে নিতাম, আমি 100% বলছি 51 জন বিক্রি, 51 জনকে তো অনায়াসে দিতাম। তাহলে আমার একটা ট্রিপে কত টাকা থাকে? কিন্তু সেটা মায়ের প্রতি ব্যবসা হয়ে গেল, লোকের বিশ্বাসের সঙ্গে ব্যবসা হয়ে গেল, সেগুলো লোকের বিশ্বাসের সাথে ব্যবসা হয়ে গেল। এই ব্যবসা সবসময় ওই চ্যারিয়েট, কখনো কালো পথে যাবে, কখনো সাদা পথে যাবে। আমি সবসময় আমার রথটাকে, আমার যেটুকু বিবেক বুদ্ধি বলছে, রথটাকে আমি সঠিক জায়গায় নিয়ে যাব। তাতে কি আসে? তাতে আসে শক্তি বা স্ট্রেংথ, মহামায়ার আশীর্বাদ। মহামায়ার আশীর্বাদ আসে তাতে। এবং আজকে তোমরা অনেকে আমাকে কিছুদিন চেনো, যেমন বিজয় আমাকে অনেক দিন চেনো। বিজয় কতদিন চিনিস আমাকে?
2 বছর। আমি কত ছোট জায়গায় কিভাবে চেম্বার করতাম এবং কত কষ্ট করে, মানে সেখানে এসি কমে না, বাথরুম নেই, কত অসুবিধা হতো লোকের। কিন্তু মা তো একটা মন্দির সহ এত বড় চেম্বার দিয়েছে, এটা তো সত্যি, এটা তো আশীর্বাদ। আমাকে তো কাউকে তার জন্য ঠকাতে হয়নি। একটা তোমরা তোমরা দেখবে ফলো করে, ফেসবুকে এক একজন আছে, কিছু পোস্ট করলে কত নেগেটিভ কমেন্ট আসে, ট্রোলিং বলে যেটাকে। তুমি আমার কোনো পোস্টে দেখবে মায়ের কৃপাতে কোনোদিন কিন্তু কেউ বলার সাহস পায় না, যদি বলে মানে সে ওখানে তন্দুরি চিকেন হয়ে যাবে। এইটা কোথা থেকে আসছে আমার? এটা আমার নিজের অন্তরের শক্তি থেকে আসছে, মায়ের কৃপা থেকে আসছে, করুণা থেকে আসছে। কারণ আমি কোনোদিন এই জায়গাটাকে কম্প্রোমাইজই করি, এই জায়গাটাকে আমি কম্প্রোমাইজ কোনোদিন করি। এটাই শক্তি, এবং এই শক্তি একটা অদ্ভুত কথা বলে। এই শক্তি একটা অদ্ভুত কথা বলে। বাহ্যিক বৃদ্ধি তোমার বাইরে হচ্ছে, কিন্তু তুমি যত দিন যাবে তোমার গভীরে প্রবেশ করবে হারমিট কার্ড। হারমিট কার্ড, তুমি তোমার অন্তরে প্রবেশ করবে, তুমি আলো সবাইকে দেখাবে, নিজের অন্ধকারটা নিজে দেখবে। আমার বড়, আমি বিচলিত হই, আগের মতন বই পড়তে পারি না, সময় পাই না, আগের মতন বাইক রাইড করতে পারি না, আমার মনের মতন করে মেডিটেট করতে পারি না। আমি মায়ের কাছে আগে যখন ইচ্ছা হতো চলে যেতাম, এখন যেতে পারি না। কিন্তু আমি সবসময় নিজেকে পর্যবেক্ষণ বা অ্যানালিসিসে রাখি। আমার আগের ক্লাসের থেকে এই ক্লাস যদি ভালো না হয়, তার মানে আমি গ্রো করিনি। আমার প্রত্যেকটা স্টুডেন্ট যদি সক্রিয়ভাবে ওয়েট না করে, তাহলে আমি গ্রো করিনি। তার মানে আমি অ্যাভারেজ দিচ্ছি। সেটা তোমরা বই পড়ে করতে পারো, 300 টাকা 400 টাকার বই পড়ে করতে যাও, তোমরা এত টাকা খরচা করে শিখবে কেন? তাই না? কুকিস নলেজ দিয়ে কিন্তু টাচ দেওয়া যায় না, ফাইন টাচ আসে তোমার অন্তরের উপলব্ধি। আমি যদি একটা কোর্সের মাধ্যমে তোমাদের জীবন না পাল্টাতে পারি, তাহলে আমি কি শিক্ষা দেব? হ্যাঁ, কোঅপারেট তো নিশ্চয়ই তোমাদেরও করতে হবে, এবং এটাই প্রথম সাইকেলটাকে কমপ্লিট করে। সেটা হচ্ছে তোমার ফরচুন পাল্টে যায়, হুইল অফ ফরচুন। এটা তো হলো রাস্তা, কি করতে হবে, মানে কিভাবে এগোলে তোমরা সাকসেস পাবে বা তোমরা তোমার মনের ইচ্ছাকে পূরণ করতে পারবে। এবার পরের যে সাইকেলটা মেজর আরকানাতে, সেটা হচ্ছে আমাকে কি করতে হবে, যেটা ইম্পর্টেন্ট। প্রথম কথা, জাস্টিস। আমাকে জাস্টিস করতে হবে। কি যে জাস্টিস করতে হবে? রোববার সকাল আমি ঘুমোতে পারি, রোববার সকাল আমি একটা মেসেজ করে দিতে পারি, আইয়ে না মুড করছে না ক্লাস। জাস্টিস এখানে তোমার দায়িত্বের বা তোমার স্বপ্নের প্রতি তোমাকে জাস্টিস করতে হবে। তোমরা যদি প্রত্যেকে নিজের জীবনকে পাল্টাতে চাও, বড় ট্যারো রিডার হতে চাও, নিজের জীবনকে ঘুরিয়ে দাঁড় করাতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাদের স্বপ্ন যেগুলো দেখেছো, ড্রিম যেগুলো দেখেছো, তার প্রতি জাস্টিস করতে হবে। এবং যেহেতু এটা
প্রযোজ্য জিনিস, এটা আমি ধরে নিতেই পারি। তোমরা যা করে এসছো তা দিয়ে বুঝে গেছো হাড়ে হাড়ে কি এইভাবে এগোলে আর হবে না। পরিষ্কার কথা বলছি, তোমরা হাড়ে হাড়ে বুঝে গেছো এইভাবে এগোলে আর হবে না, আমাকে এমন কিছু করতে হবে যেটা আগে করিনি। তাই হ্যাংম্যান দুনিয়াটাকে এবার অন্য চোখে, অন্য পারসেপশনে, অন্য ভাবে দেখবে। ক্লিয়ার? এবং পরিবর্তন হতে গেলে বা পরিবর্তন চাইলে আমার স্বপ্নের জন্য আমাকে স্যাক্রিফাইস করতে হবে। এবং পরিবর্তনকে আমার শিশুর মতন, আবার শিশু, আঁকড়ে ধরতে হবে। আমি চাইছি আমার স্বপ্ন বড়, কিন্তু আমি নিজেকে পরিবর্তন করব না, না আমাকে এইভাবেই রেখে দিই। বা যখন পরিবর্তন আসছে আমি লড়াই করছি, আমি ইগনোর করছি, হবে না, হবে না। ট্রানজিশন আসতে গেলে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে, তোমার লিমিটের শেষ পর্যন্ত যেতে হবে। কারণ তুমি যে ট্রানজিশন করছো এর পেছনে তো শক্তি কাজ করছে, স্ট্রেংথ কাজ করছে। তোমাকে তো অলরেডি অভয় বাণী দিয়ে দিয়েছে, স্ট্রেংথ আছে, শক্তি আছে। এবং যখন তুমি জীবনে ট্রানজিশন আনছো, তো সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার কোনটা, যেটা হচ্ছে ইন্সপিরেশন আর ব্যালেন্স। তোমাকে ফোকাস থাকতে হবে। তো তোমার স্বপ্নটা প্রত্যেক দিন শক্তিশালী হতে হবে। তুমি যদি নিজে ফোকাস হারিয়ে ফেলো করতে করতে, ও ঠিক আছে রেকর্ডিং তো পেয়ে যাবো, দেখে নেবো, জীবনে দেখে উঠতে পারবে না, জীবনে দেখে উঠতে পারবে না, গ্যারান্টি আমার। তোমাকে ফোকাসটা, ইন্সপিরেশনটা নিজেকে নিজেকে দিতে হবে। এখন তোমরা কেউ ছোট নয়, কেউ তোমাকে ঘাড় ধরে বলবে না, মা বাবা বলবে না ওরে বই পড়, পড়াশোনা করছিস না কেন, তুই মেডিটেশন করছিস না কেন, তুই নতুন কিছু জানছিস না কেন, ওই ছেলেটা এগিয়ে গেল, ওই মেয়েটা এগিয়ে গেল না। এখানে ইন্সপিরেশন তোমাকে নিজেকে নিজেকে দিতে হবে। এবং সেই সমস্ত ভুল ভ্রান্ত চিন্তাকে ভাঙতে হবে, যেগুলো তোমার জীবনে তুমি ভাবো, বিশ্বাস করো, কিন্তু মিথ্যে। মিথ্যে, আমার দ্বারা হবে না, এটা তোমার মিথ্যে চিন্তা, ভুল চিন্তা, ভ্রান্ত চিন্তা। তোমার সমস্ত চেন বাঁধন তোমাকে কাটতে হবে। দিস ইজ দ্য ডেভিল কার্ড। এবং মকর রাশি হচ্ছে দশম রাশি কালপুরুষ কুণ্ডলিতে, এবং এটা কর্মের রাশি। কর্মতে তোমায় এগিয়ে যেতে হবে, সমস্ত বাঁধন কেটে, বন্ধন কেটে। বুঝেছো? পায়ে শৃঙ্খল করে মানুষ স্বাধীন হতে পারে না। একবার একটা টিয়া খাঁচাতে রয়েছে, আর একটা তার পাশেই কাকাতুয়া দাঁড়ে রয়েছে। তো দাঁড়ে জানো তো, এই একটা চেন দিয়ে বাঁধা থাকে পাটা, আর খাঁচার মধ্যে টিয়া আছে। তো কাকাতুয়া টিয়াকে বলছে, তোর স্ট্যাটাস দেখ আর আমার স্ট্যাটাস দেখ, তুই খাঁচার মধ্যে, আর আমাকে দেখ। টুক করে উড়ে গিয়ে বারান্দায় গিয়ে বসলো। টিয়া দেখলো, টিয়া দেখে বুঝলো, বুঝে টিয়া বলল, তাতে কি এসে গেল, আমার খাঁচার দেওয়াল দেখতে পাচ্ছিস, তোর খাঁচার দেওয়ালটা দেখতে পাচ্ছিস না।
আমার খাঁচার দেওয়ালটা আমি দেখতে পাচ্ছি, বা তুইও দেখতে পাচ্ছিস, তোর খাঁচার দেওয়ালটা দেখতে পাচ্ছিস না তুই। তোর পায়ে যে বেড়ি রয়েছে, তোর দৌড় ওই বারান্দার গ্রিল পর্যন্তই হবে। সামনের যে খোলা আকাশটা, এইটাতে কখনোই, সামনের যে খোলা, এটা খুলে দিই, সামনের যে খোলা আকাশটা, এটাতে কোনোদিনই তুই উঠতে পারবি না। আর সব থেকে মজার ব্যাপার কি জানিস, ওই কালুয়া বেড়ালটা এলে সবার আগে তুই মরবি, আমাকে ধরতে পারবে না। এটা খুব ডেঞ্জারাস জিনিস। তোমার লিমিটেশন যদি তুমি না বোঝো, আর সেটা ভাবছো আমি ফ্রি, সব জানতে সবার আগে মরে। আমরা যখন রাইড করেছি প্রচুর অ্যাক্সিডেন্ট দেখেছি জানো, আনফর্চুনেট, কিন্তু প্রত্যেকটাই, যেগুলো পড়েছে, পা ভেঙেছে, এই হয়েছে সেই হয়েছে, মানে অত্যাধিক পাকামি তার পেছনে কারণ। পায়ে চেন থাকবে না, পাকামি বেড়ে যায়। চেনটা পাল্টানো খুব ইম্পর্টেন্ট। তোমার নিজের বাঁধাকে পাল্টানো খুব ইম্পর্টেন্ট। তোমার নতুন স্বপ্নের জন্য নতুন শক্তি দরকার। আর যদি তুমি নিজেকে পাল্টাতে না পারো, আর যদি নিজেকে তুমি পাল্টাতে না পারো, দেন যেটা সব থেকে বড় প্রবলেম হবে, বাধা এসে যাবে, পতন হবে। কারণ তুমি পাল্টাচ্ছ না, নলেজ বাড়াচ্ছ না, ট্যারো রিডার হয়ে গেছে, এর অহংকার চলে এসছে। এখনো আমি বই কিনি, এখনো আমি রোজ পড়াশোনা করি। সে ডাক্তারি শেষ দিন পর্যন্ত ডাক্তারি করতে পারে, যে শেষ দিন পর্যন্ত পড়াশোনা করতে পারে। তো তুমি যখনই আর বৃদ্ধি হবে না, তখনই তোমার পতন অনিবার্য। এবং তুমি বাধা না কাটালেও তোমার পতন। তোমার যেটা হতে চাও, সেটা রাস্তায় বাধাটাই হচ্ছে তোমার পায়ের বেড়ি, বা তোমার বিলিফ সিস্টেম। যে বিলিফ সিস্টেম গুলো তোমাকে কোন রকম ভাবে কাজ দিচ্ছে না, যে বিলিফ সিস্টেম গুলো তোমাকে উন্নতি করতে কোন রকম হেল্প করছে না। আর যদি বাধা পাল তুমি কাটিয়ে ফেলতে পারো, তাহলে তুমি অনেকটা হালকা হয়ে গেলে। তখন তুমি ডিরেকশন দেখতে পাবে, তখন তুমি রাস্তা দেখতে পাবে স্টার কার্ডের মতো, স্টার কার্ডের মতন রাস্তা দেখতে পারবে। তখন তুমি একটা ভিন্ন প্রজাতির জিনিস তৈরি হয়ে যাবে, সামথিং ডিফারেন্ট। তখন নেগেটিভিটি তোমাকে এফেক্ট করবে না, লোকের চিল্লামিল্লি তোমাকে এফেক্ট করবে না, কোনো বাধা তোমাকে এফেক্ট করবে না, রাত এফেক্ট করবে না, দিন এফেক্ট করবে না। কারণ তুমি সেই অর্জুনের চোখের, মানে অর্জুনের মতন শুধু পাখির চোখ দেখছো। তোমার মানসিক ভারসাম্য তোমাকে কোনোভাবে এফেক্ট করবে না, কারণ তোমার মধ্যে ব্যালেন্স এসে গেছে। তুমি প্রত্যেক দিন একটু একটু করে শক্তিশালী হচ্ছ, তুমি একটু করে বাড়ছো, তুমি একটু করে ক্ষমতাবান হচ্ছ, ধীরে ধীরে হচ্ছ, এবং ডিউরেবিলিটির সাথে হচ্ছ। কেন মুন কার্ডটা ধাম করে চলে এলো? মুন কার্ডটা চলে এলো কি, তোমাকে মাঝে মধ্যে টেস্ট করা হবে, তোমাকে মাঝে মধ্যে টেস্ট করা হবে। তোমার যদি বিশ্বাসে জোর থাকে, তোমার যদি নিজের উপরে আত্মবিশ্বাস থাকে, তোমার শিক্ষায় যদি জোর থাকে, ওই টেস্টে তুমি বিচলিত হবে না। হই হই করে সবাই চলে আসবে, ওরে তুই এগিয়ে যাচ্ছিস, নাম 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 নাম, হই হই করে দায়িত্ব নিয়ে চলে আসবে। কিন্তু তোমার যদি লক্ষ্য স্থির থাকে, তুমি বিচলিত হবে না, তোমাকে আটকাবে এমন কোনো ক্ষমতা নেই। আর যে মুহূর্তে
তুমি স্থির, তুমি ধীর, তুমি তোমার নিজের ভেতরে বিপ্লব এনেছো, বাইরে আনোনি। প্রথম বিপ্লব ভেতরে আসে, বাইরে অ্যাডভার্টাইজমেন্ট। বিপ্লব ভেতরে আসে, তেজ ভেতরে আসে। তুমি সূর্যের ন্যায়, তোমার শক্তির সাথে শিবের মিলন হয়ে গেছে। তুমি সাধনায় সফলতা লাভ করেছো, তুমি সাধক হয়ে গেছো, তুমি সাধক হয়ে গেছো। এবং যারা সত্যিকারের সাধক, উচ্চ মার্গের সাধক, তারা প্রত্যেকেই কখনো নিজের থেকে বাইরে যায়নি, বাইরেটাকে নিজের মধ্যে এনেছে, নিজের গভীরে গেছে। এটাই জাজমেন্ট। মানে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য যেটা করতে চলেছো, আলটিমেটলি কোথাও গিয়ে তোমাকে একটা অভ্যন্তরীণ চেঞ্জ, তোমার ইনার ইঞ্জিনিয়ারিং কেও চেঞ্জ করে দিচ্ছে। আমায় ক্লিয়ার? তোমার ইনার ইঞ্জিনিয়ারিং কেও চেঞ্জ করে দিচ্ছে। তুমি হয়তো কিছু টাকা রোজগার করবে, প্রফেশনালি ট্যারো শিখবে, বা তোমার শেখার ইচ্ছা আছে, তুমি শিখছো, কিন্তু শিখতে শিখতে তুমি সাধক হয়ে গেছো, সাধনায় সিদ্ধি লাভ করে ফেলেছো। এবং তুমি এখন ছেড়ে দিয়েছো। তোমাকে চাইলে, তিতাসকে বললাম তোর একটা গাড়ি কি লাগবে বল, তিতাস বললো আমার একটা স্করপিও লাগবে। কিন্তু এখন তিতাস বুঝে গেছে, সেই ম্যাচুরিটি তিতাসের মধ্যে এসে গেছে। ওই লেভেলে যাওয়ার পরে চাইলে আমি কমই চাইবো, আর ওনার উপরে ছেড়ে রাখলে, শক্তির ওপর ছেড়ে রাখলে, উনি শুধু আমাকে একটা মার্সিডিজ এস ক্লাস দেবে তা না, সঙ্গে একটা বাংলোও দেবে, সঙ্গে গ্যারেজও দেবে, সঙ্গে আবার একটা ড্রাইভারও দেবে, ব্যাংকে টাকাও দেবে যাতে তেল ভরতে হবে। অ্যাট্রাকশন বেড়ে গেছে, কারণ তুমি শক্তির এজেন্ট। শক্তির এজেন্ট হওয়া খুব ইজি ডেভিলের এজেন্ট হওয়ার থেকে। কারণ ডেভিলের এজেন্ট বা শয়তানের এজেন্টের অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, আর শক্তির এজেন্টের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে না। ডেভিলের এজেন্টের চাকরি যে কোনো মুহূর্তে কোর্টের রায় আটকে যেতে পারে। শক্তির চাকরি, কারণ তুমি কোর্ট, তোমরা আবার চাকরি কে পাবে? বোঝাতে পারছি? আর তাহলেই কি হবে, এই পৃথিবীর সবকিছু তোমার হাতের মুঠো। কি হাতের মুঠো? অর্থ, ধর্ম, কাম, মোক্ষ। তখন কিন্তু ইমোশনের কথা বলছি না, অ্যাকশনের কথা বলছি না, মেটেরিয়ালিস্টিকের কথা বলছি না, চিন্তার কথা বলছি না। আমি বলছি সেই কথা, যে কথা এই চারটে রাশিকে, চারটে রাশি রিপ্রেজেন্ট করে, বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চারটেরই তো ব্যালেন্স দরকার জীবনে। চারটেরই ব্যালেন্স দরকার জীবনে। যে পঞ্চ ইন্দ্রিয়ের ব্যালেন্স দরকার জীবনে। তাহলে তোমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা, তুমি যা জিনিস নিয়ে স্বপ্ন নেবে,
সেটা মেটেরিয়ালিস্ট বাস্তব হতে বিশেষ সময় লাগবে না, সেকেন্ডে হয়ে যাবে। কারণ তোমার স্বপ্ন দেখার ক্ষমতা এত বেড়ে গেছে। একজন যদি বলে আমার রোজগার নেই, তার স্বপ্ন নেই। একজন বলে যদি আমার বাড়ি নেই, তার স্বপ্ন নেই। একজন যদি বলে গাড়ি নেই, স্বপ্ন নেই। আমার ক্যারিয়ার নেই, স্বপ্ন নেই। আমার প্রেম নেই, স্বপ্ন নেই। বা স্বপ্ন থাকলেও সেটার জোর নেই, বা সে তার মধ্যে আত্মবিশ্বাস নেই, সে নিজেকেই যোগ্য মনে করে না। কি তার বাড়ি হতে পারে, তার জীবনে প্রেম থাকতে পারে, তার জীবনে অফুরন্ত সবকিছু থাকতে পারে। আগে তোমাকে বিশ্বাস করতে হবে। জানো, ব্যাংকে লোন নিতে গেলে নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেকের অভিজ্ঞতা আছে, ব্যাংকে এই সমস্ত জিনিস দিতে হয় যেটা বোঝায় তোমার লোনের প্রয়োজন নেই, তবে ব্যাংক লোন দেয়। জীবনও তাই, জীবনও তাই। জীবনকে তোমায় বোঝাতে হবে আই এম ভেরি কন্টেন্ট এন্ড হ্যাপি। তুমি যত বড় স্বপ্ন দেখতে পারবে, যত বড় ড্রিম মেকার হতে পারবে, তত বড় তুমি সাকসেসফুল মানুষ হতে পারবে। যা যা তোমার জীবনে অভাব, সবকটা জীবনে তুমি ফেরত পেতে পারবে। শুধু স্বপ্নের জোর তোমার মধ্যে প্রবল হওয়া প্রয়োজন আছে। আমি ট্যারো শেখাচ্ছি তোমাদের। ট্যারো তো একটা বই পড়লেও শিখতে পারো। আমি শেখাচ্ছি কি করে স্বপ্নের সওদাগর হওয়া যায়, কি করে মার্চেন্ট অফ ড্রিমস হওয়া যায়। কেন? আমি তোমাদের তো ড্রিমারও হতে শেখাতে পারতাম। আমি মার্চেন্ট অফ ড্রিম কেন শেখাচ্ছি? কারণ মার্চেন্ট অফ ড্রিম হলে তোমার গোডাউনে স্বপ্নই স্বপ্ন থাকবে, যেগুলো বেচতে পারে। তো চিন্তাই করবো তো বড় চিন্তা করবো, চিন্তাই করবো তো ইন্ডাস্ট্রি তৈরি করবো, স্বপ্নের ইন্ডাস্ট্রি। ছোটখাটো দোকান লাগিয়ে কি হবে? ক্লিয়ার? বুঝতে পারছো? এই 22টা কার্ড, এই 22টা কার্ড দিয়ে তোমরা যে কোনো প্রেডিকশন করতে পারো। এবার আসছি একটু প্রেডিকশনের খেলায় খেলে ক্লাস ইতিগজ করব। প্রথম কথা হচ্ছে, অলিক কোয়েশ্চেনের প্রেডিকশন হয় না। অলিক কোয়েশ্চেনের প্রেডিকশন হয় না। কেউ একজন এক্সাম্পল দিতে পারবে ইমপ্র্যাকটিক্যাল বা অলিক কোয়েশ্চেন কি? বলো, একজন একটা এক্সাম্পল দাও। অলিক কোয়েশ্চেন হচ্ছে যেটার সঙ্গে কোনো প্র্যাকটিক্যালিটি ইনভলভ নেই। তিতাসকে আমি খুব ভালোবাসি আর ময়ূরকে খুব ভালোবাসি। আমি ওই জন্য এক্সাম্পল সবসময় তিতাস আর ময়ূরকে নিয়ে নিই। তো তিতাস কোয়েশ্চেন করছে এবং কার্ড দেখছে কি আমি 2025-এর মধ্যে আইএস অফিসার হতে পারবো। এটা ওর জীবনের সঙ্গে কোথাও লিঙ্ক নেই। তাই কোয়েশ্চেনটা বোকা বোকা কোয়েশ্চেন হয়ে গেল। স্প্রেড যখনই করবে তখনই কোয়েশ্চেনের জায়গাটাতে ভীষণ রকম ভাবে সিরিয়াস থাকবে।
এবং ইনিশিয়ালি যখন তুমি স্প্রেড করছো তখন একটু সহজ সহজ প্রশ্ন নেবে, খুব গভীর প্রশ্নে যাবে না। কি বললাম বুঝেছো? ধরো প্রথম এই 22টা কার্ডকে নেবে, ভালো করে সাফেল করবে, ঠোকাঠুকি যা করার আগে দেখে নেবে কার্ডগুলো সব সোজা আছে তো। করে তুমি প্লেন অ্যান্ড সিম্পল কোয়েশ্চেন করো, আজকের দিনটা কেমন যাবে। তিনটে কার্ড ফেলো, তিনটে কার্ড পরপর ফেলো এবং উল্টে ফেলো, তিনটে কার্ড উল্টে ফেলো। আগে থেকে কার্ডটা দেখে ফেলে তোমার মধ্যে প্রি কনসেপ্ট আইডিয়া চলে আসবে এবং যা তুমি কোয়েশ্চেন করছো সেটা কিন্তু একটা নোট ডাউন করবে। আজকের দিনটা কেমন যাবে, তিনটে কার্ড উল্টাও, তুমি ওটাকে তোমার ভাষায় অ্যানালিসিস করো এবং দিনের শেষে দেখো দিনটা কেমন যাবে। সকালে ঘুম থেকে উঠে একটা কার্ড বার করে দেখো আজকে সারা দিনটা কেমন যাবে। বা আজকে রবিবার, সপ্তাহ প্রথম দিন। স্যার এরকম এসছে আমার, এটা হ্যাঁ, ফার্স্ট। আমার এরকম এসছে আজকের দিনটা কেমন যাবে, এটা 1 নম্বর এসছে, তারপর এটা 2 নম্বরে এসছে, এটা 3 নম্বরে এসছে। সেটা অ্যানালিসিস করে তুমি আমাকে জানিও। সেটা রাত্রির না হলে তো বুঝতে পারবে না সত্যি তিনটার মানে কি হলো, আমি হেল্প করবো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সকালবেলা দেখো তুমি মাস্টারি করছো, সকালবেলা মাস্টারি করছো তো সাউলি? হ্যাঁ, হ্যাঁ স্যার। শিখছো, মাস্টারি করছো তো, তার মানে হ্যাঁ, সকালবেলা এবার এই মাস্টারি করছি। ক্লাসের একটা তো ইম্প্যাক্ট হবে তোমার মধ্যে, হবে তো? হ্যাঁ, হ্যাঁ। সেটা ফলস বিলিফের ওপর তোমার একটা বিরাট ঘন্টা যোগ আসতে চলেছে প্রত্যেকে। তাই এসছে ডেভিল। হ্যাঁ, ডেভিল এসছে। আর 3 নম্বর কার্ডটা কি এসছে মা? এই যে হ্যাঁ, এই যে হাই প্রিস্টিস এসছে, হাই রহস্য। প্রেস্টিজ আসা মানে হচ্ছে মিস্টিরিয়াস পাথ। মানে তোমার স্বপ্নর মাস্টারি এবং মিস্টিরিয়াস পাথের মধ্যখানে দেখো তুমি তোমার জীবনে অনেক রকম ফলস বিলিফ রয়েছে, সেই ফলস বিলিফ গুলো তোমাকে ডিটেক্ট করতে বলছে, যেগুলোকে ছেঁটে বাদ দিতে হবে উন্নতির জন্য। এটার ইন্টারপ্রিটেশন এটা এটা আচ্ছা, ঠিক ঠিক। আছে? সপ্তাহ যেমন মনে করো সপ্তাহটাকে 3 ভাগে ভাগ করো, হ্যালো, দেখবে সপ্তাহের প্রথম দিকটা কেমন যাবে, মধ্যখানটা কেমন যাবে, পরের দিকটা কেমন যাবে। নিজের সম্বন্ধে তুমি করতে পারো। আমি এই যে ক্লাস করছি ট্যারো রিডার হিসাবে এখন আমার বর্তমান অবস্থান কি, 3টে কার্ড ফেলো। বা মনে করো আমার বাধা কি কি আছে, কার্ড ফেলো। তোমরা ইজিলি আইডিয়া করে নিতে পারবে, যত ঘাঁটবে যত খেলবে ইজিলি আইডিয়া করে নিতে পারবে কি আমার কি হতে চলেছে। যত ঘাঁটবে তত বুঝবে, তত শিখবে, তত খেলবে। ভুল করার সাহস রাখো, কারণ ভুল কিছু হয় না। স্যার, আমি যখন শাফল করলাম তখন দুটো কার্ড একসাথে পড়ে গেল। পড়ে দুটো গেল, কার্ড এটাকে একসাথে পপ আপ কার্ড বলে। পড়ে মানে যাওয়া দুটো কার্ড, কার্ডগুলো সবসময় তোমাকে সাপোর্ট সিস্টেম দেয়। মানে এটা হবে না, দুটো কার্ড না একসাথে না না, পড়া যাবে 3টে না। কার্ড তুমি কি পড়ে গেছে বলো? এই যে একটা প্রথমে পড়েছে হলো এই যে মুন, মুন পড়েছে, তারপরে পড়েছে এটা হ্যাংড ম্যান, আরেকটা পড়েছে সান। দাঁড়াও, এই 3টে কার্ড তোমার পড়ে গেছে। হ্যাঁ, আমি যেটা করলাম যে আমার সারাদিন কেমন যাবে বা কিছু ওটাই আর কি, এই এই তিনটা 3টে পড়ে। কার্ডের ইন্ডিকেশন যেটা বোঝাচ্ছে তোমাকে, সেটা হচ্ছে কি তোমার ভেতরে মুন কার্ডটা বোঝাচ্ছে কনফিডেন্সের কিছু অভাব আছে এবং কিছু লোকের বা বাইরের কোনো পরিস্থিতির জন্য
বা বাইরের কোনো প্রেসার বা বাইরের কোনো রকম কন্ডিশনের জন্য তোমার মন সম্পূর্ণ নেই, তা তোমাকে ইন্ডিকেট করছে যদি তুমি নিজেকে সেইটা তো ডেভেলপ করতে চাও তাহলে হ্যাঁ তোমাকে তোমার এই সমস্যাগুলোকে একটু অন্য অ্যাঙ্গেলে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ তোমার যেটা খুব সম্ভাব্য জিনিস, যেটা তোমার হচ্ছে তুমি ভাবছো বাইরের জন্য আমি এফেক্টেড, আসলে বাইরের জন্য তুমি এফেক্টেড নয়, তুমি তোমার নিজের চিন্তা ভাবনার জন্য নিজে এফেক্টেড। কেউ তোমাকে হুম, দুঃখ দিচ্ছে মানে তুমি দুঃখী হচ্ছ তা নয় কিন্তু মা, আচ্ছা তুমি দুঃখটাকে কিনছো ওর থেকে, তাই জন্য তুমি দুঃখী হচ্ছ। বুঝতে পারছো? হুম, এগুলো একটু সাফেল করো, প্রশ্ন তৈরি করো। আমি একটা জিনিস বলবো, সাজেশন দেবো, হুম, হ্যাঁ স্যার। সেটা হচ্ছে তোমরা প্রত্যেকে সাফেল করার আগে গ্রুপে 5টা করে প্রশ্ন কি হতে পারে সম্ভাব্য লেখো। তাহলে এতজন লোক আছে, অনেক প্রশ্ন হয়ে যাবে, এর প্রশ্নটা ও করো, ওর প্রশ্নটা এ করো। মানে আমরা সবাই সবাইকে কোয়েশ্চেন করব, কারণ না না না, মানে তুমি না, মোটামুটি গ্রুপে। প্রশ্ন করতে চাও, হুম, ঠিক আছে, সেই 5টা প্রশ্ন লেখো। এবার অনিন্দিতা 5টা প্রশ্ন লিখলো, শ্যামলদা 5টা প্রশ্ন লিখলো, বিজয় 5টা প্রশ্ন লিখলো, সবাই 5টা করে লিখলো। তো এতজন ছেলে মেয়ে আছি, অনেকগুলো প্রশ্ন হয়ে গেল, 100টার ওপর প্রশ্ন হয়ে গেল, তাহলে তোমার কোয়েশ্চেন অনেক হয়ে গেল না, তুমি হুম, সেইগুলোকে নিয়ে প্র্যাকটিস করতে পারবে। এবং আচ্ছা, এই 3টে বেরিয়েছে, ধরো যেমন মনে করো 3টে বেরিয়েছে, তুমি তোমার অ্যানালিসিস লেখো। এখানে আমরা কেউ কারো সমালোচনা নই, আমরা সবাই শিখছি। তুমি তোমার অ্যানালিসিস লেখো, অ্যানালিসিস তলায় শর্ট করে লেখো, আমি এটা বুঝলাম, এই প্রশ্নটার এটাই আমার কার্ড বেরিয়েছে, এটা আমি শর্ট বুঝলাম। হুম, ভুল ঠিক আলোচনার মধ্যে, কোনোটাই ভুল হবে না, কোনোটাই ঠিক হবে না, আলোচনার মধ্যে আমরা বার করে নিতে পারবো। এবং প্র্যাকটিস হতে থাকবে, প্র্যাকটিস হতে থাকবে। আমি দেখেছি 30 জনের ওপর করলে তারপর তুমি মোটামুটি একটু রেডি হও। কনফিডেন্ট। তো আমাদের ক্লাস স্ট্রেংথই তো 30-এর কাছাকাছি রয়েছে, তো 30 জন তো আমরা অটোমেটিক্যালি পাবো। হুম, এ ওর প্রশ্ন করবো, এ ওর প্রশ্ন করবো, প্রথমে নিজের প্রশ্ন নিজেরাই করবো। আচ্ছা স্যার, আর একটা কথা জিজ্ঞেস করবো, একটা কথা বলবো স্যার? হ্যাঁ মৌসুমী বলছিলাম। হ্যাঁ, বলছি কি যে এই যে আমাদের যে আমরা তো বেসিক্যালি 22টা কার্ড দেখলাম, চিনলাম, হ্যাঁ, কিন্তু যখন আমি শাফেল করে যখন তুলছি, তখন তো ওই 22টা কার্ড নাও উঠতে পারে, তো অন্যান্য কার্ডও তো উঠতে তুমি পারে। 22টা কার্ড নিয়েই সাফেল করবে, বাকিগুলোকে এখন সাইড করে রাখো। আচ্ছা, 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 এবার আস্তে আস্তে ঠিক ঢোকাও। আছে, দাদা, আচ্ছা, ঠিক আছে। আমি জয়িতা হুম। বলছি। হ্যাঁ বলো। একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ তুমি একটা যে এই একটা যে সাফ করে জিজ্ঞেস করো, বলো। হ্যাঁ, তুমি যে সাফেল করতে বললে, তো আমি একটা কোয়েশ্চেন করে সাফেল করলাম। আমি সরি, ভিডিওটা অন করতে পারছি না, আমি একটু অন্য জায়গায় আছি। হ্যাঁ, তো সাফেল করলাম, তো করে আমার 3টে কার্ড আমার উঠেছে। হ্যাঁ 3টে কার্ড কি বেরিয়েছে বলো। দ্য এমপ্রেস, দ্য হাই প্রেস্টেস অ্যান্ড জাস্টিস। কি কি বেরিয়েছে? আমার এমপ্রেস। এমপ্রেস, দ্য হাই প্রেস্টেস হ্যাঁ, অ্যান্ড জাস্টিস। রেকর্ডিংটাকে বন্ধ করি, হ্যাঁ। ওকে।